সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 989তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ছেলে মোহাম্মদ শরীফের জীবনের হৃদয় কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। প্রিয় বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে পতিতালয় থেকে স্ত্রীকে ফিরিয়ে আনতে 6 মাসের সন্তান বিক্রি করে এক হতভাগা বাবা। এই পৃথিবীতে প্রতিটাই ভালো স্বামী স্ত্রী চায়, নেককার ভালো স্বামী স্ত্রী চায় যে তাদের সংসারটা যেন টিকে থাকে। কিন্তু এই সংসারের মাঝে এমন কিছু তৃতীয় ব্যক্তি কাজ করে এবং এই তৃতীয় ব্যক্তিগুলা এরকমভাবে সংসারটাকে ভেঙে দেয়, স্বামী স্ত্রীর মাঝে এমন ভুল বোঝাবুঝি তৈরি করে তারা নিজেরাই বুঝতে পারে না। আমি শুনেছিলাম কোনো এক হুজুরের মুখে স্পেশাল কোনো একটা জিন নাকি স্বামী স্ত্রীর মাধ্যমে ইবলিশ ধার্য করে দিয়েছে এবং ওই জিনটার কাজই হচ্ছে স্বামী স্ত্রীর মধুর সম্পর্ককে ভেঙে দেওয়া। এবং ইবলিশের কাছে আপনি দুনিয়াতে যতই দুষ্টমি করেন, মানুষের যতই ক্ষতি করেন, যত যাই করেন, এতে ইবলিশ না যতটা খুশি হবে, ইবলিশের কানে যদি আপনি এটা পৌঁছাতে পারেন যে আমি একটা সুখী, একটা ভালো স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে বিচ্ছেদ করে দিয়েছি, তাদেরকে ডিভোর্স এনে দিয়েছি, তালাক এনে দিয়েছি, তো ইবলিশ আপনার উপরে সবচেয়ে বেশি খুশি হবে। কথাগুলো কেন বললাম, আপনারা রংপুরের ভাই শরীফের জীবনের বাস্তব গল্পটা শোনেন। গল্পটা শুধু কষ্ট যে তাও না, গল্পের শেষের দিকটা আমার মনটা ভরিয়ে দিয়েছে। আশা করবো আপনাদের প্রত্যেকের কাছে গল্পটা ভালো লাগবে এবং গল্প শেষে আমাদের রংপুরের ভাই শরীফকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শরীফ হোসেন, আমার বাড়ি রংপুর। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদি সহ আমার কাকা জেঠু। এছাড়া আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে, আমার বড় 3টা ভাই সহ বড় একটা বোন। আমরা টোটাল 4 ভাই 1 বোন। আমাদের পরিবারটা রংপুর শহর থেকে অনেক দূরে কোনো এক ছোট্ট গ্রামের এক সম্মানিত উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন শিক্ষক। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা আমাদের এলাকারই একটা হাই স্কুলে শিক্ষকতা করে। অত্র এলাকাতে আমার আব্বার অনেক সুনাম, অত্র এলাকাতে আমার আব্বার অনেক ছাত্রছাত্রী। আমার আব্বাকে সবাই অনেক শ্রদ্ধা করে ভালোবাসে। কিন্তু পরিবারের ছোট ছেলে হিসাবে আমার জীবনটাই সম্পূর্ণ বেপরোয়া একটা জীবন। আমি কারো কথা মানতাম না, কারো কথা শুনতাম না। অনেকেই বলে পরিবারের মানুষের অতিরিক্ত ভালোবাসায় যেন আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আমি এতটাই নষ্ট জীবনে পরিণত হই যে আমি খুব ছোট বয়সে পড়াশোনা ছেড়ে দিই। আমি যখন মাত্র প্রাইমারি স্কুলের গণ্ডি শেষ করে হাই স্কুলে উঠি, ঠিক তখনই আমি আর স্কুলে যেতাম না। স্কুলের নাম করে আমি এখানে সেখানে ঘুরে বেড়াতাম। আমার আব্বা যেহেতু ওই স্কুলের প্রধান, আমার আব্বা যেহেতু ওই স্কুলের একজন সহকারী শিক্ষক ছিল, সেজন্য দেখা যায় যে আমার আব্বার কাছে অন্য শিক্ষকরা শুধু বিচার দিত যে তোমার ছেলে এটা করে, তোমার ছেলে এটা করে, অনেক বিচার আমার আব্বার কাছে দিত। দেওয়ার পরিপ্রেক্ষিতে ক্লাস 6-এ পড়া অবস্থায় একদিন আমার আব্বা আমাকে অনেক মারে স্কুলে, এবং আব্বুর হাতে ওই মায়ের খাওয়ার পরে আমি আমার শিক্ষা জীবনের সমাপ্তি ঘটিয়ে দিই। এরপর থেকে আমি আর স্কুলে যাই না। আমার আব্বা যতই চেষ্টা করে, মা যতই চেষ্টা করে, আমার বড় ভাই বোনগুলো যারা আছে তারা সবাই খুব ভালো শিক্ষিত। আমার সবচেয়ে বড় হচ্ছে আমাদের বোন। আমার বোনও কিন্তু এসএসসিতে গোল্ডেন প্লাস পাওয়া একটা মেয়ে, ফার্স্ট ডিভিশনে পাশ করা একটা মেয়ে, এবং আমাদের পরিবারটা খুব সম্মানিত একটা পরিবার। কিন্তু সেই পরিবারের একদম মেধাবী একটা পরিবারের ছোট ছেলে হয়ে আমি যে এতটাই দুষ্ট, আমার দুষ্টমির কারণে আমার আব্বা খুব বেশি রাগান্বিত আমার উপরে। একটা সময় আমাকে মেরেও আর স্কুলে পাঠাতে পারে না। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর স্কুলে যাবই না, ওই স্কুলে আমি পড়াশোনা করব না। পরিবার তখন আমাকে অনেক বোঝায়, অনেক শোনায়, তাতে কোনো কাজ হয় না। একবার যে আমার আব্বা আমাকে ঘর থেকে বের করে দেয়। আব্বা যখন আমাকে মেরে ঘর থেকে বের করে দেয়, সেদিনে আমার নানা ভাই আমাদের বাড়িতে আসে, এবং নানা ভাই আসার পর আমার আম্মা খুব দুঃখ করে আমার নানা ভাইয়ের কাছে বলে যে আমার ছেলে, ছোট ছেলে শরীফ, তার জীবনটা পুরো নষ্ট হয়ে গেল। ও পড়াশুনোও করে না, দুষ্টমি করে, স্কুলে যায় না, এরকম একটা অবস্থা। আমার নানা তখন আমার মাকে বলল, যারা অতিরিক্ত দুষ্টমি করে তাদেরকে মাদ্রাসায় পড়াইতে হয়। অতিরিক্ত দুষ্টমি যারা করে তাদের সাথে শয়তান থাকে, আর যখন ওরা মাদ্রাসায় পড়াশোনা করে তখন ওই শয়তানগুলো তাদের সাথে থাকে না, তাদের জীবনটা অনেক সুখের হয়। আমার নানুর বাড়ির পাশে একটা অনেক বড় মাদ্রাসা আছে। আমার নানা ভাই তখন আমার মাকে বলল, একটা কাজ কর,
তুই শরীফকে আমার কাছে দিয়ে দে, আমি ওকে আমার এলাকায় যে মাদ্রাসা আছে সে মাদ্রাসায় ভর্তি করাই দিই। দেখা যায় আমার ওই মাদ্রাসায় ভর্তি হলে শরীফ আর এরকম দুষ্টমি করবে না, এবং মাদ্রাসায় পড়াশোনা করলে আল্লাহর তরফ থেকে একটা রহমত শরীফের উপর বর্ষণ হবে, দিন শরীফ অনেক ভালো থাকবে। এই কথা যখন আমার মাকে বলে, মুহূর্তে আমার মা রাজি হয়ে যায়। আমার মা তখন আর আমার নানা ভাইকে বলে, তাহলে তো ভালোই হয় বাবা, আপনি একটা কাজ করেন, এই বাপ ছেলের ঝগড়াঝাটি আমার আর ভালো লাগে না, আপনি শরীফকে সাথে করে নিয়ে যান। এরপরে আমার আব্বা তখন স্কুল থেকে আসলো বিকেলে, আসার পরে আমার নানা ভাই আব্বাকে প্রস্তাব করলো যে জামাই আপনি কি বলেন, আমি শরীফকে সাথে করে নিয়ে যাই, সাথে করে নিয়ে আমার এলাকার যে মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় আমি ওকে ভর্তি করাই দিই। আমার আব্বা বললো, আপনি মাদ্রাসায় ভর্তি করান বা ওকে দিয়ে কুলির কাজ করান, আপনার ইচ্ছা, আপনার যা খুশি তাই করেন। আমি মন থেকে এটাই মেনে নিয়েছি, আমার এই সন্তান মরে গেছে, শরীফ নামের আমার কোনো সন্তান নাই। যাই হোক, সন্ধ্যা ঘনিয়ে আসলো। সন্ধ্যা ঘনিয়ে আসার পরে আমার নানা ভাই তখন আমাকে নিয়ে আমার নানু বাড়ির দিকে রওনা দিল। আমি তখন আমার নানু বাড়ির দিকে যাচ্ছিলাম, এবং নানু বাড়ির দিকে যাওয়ার পর তখন আমার মামা ছিল, আমার দুই মামাই তখন বিদেশে থাকতো। আমার আরেক খালা আছে, আমার ওই খালারও বিয়ে হয়ে গেছে। তখন নানা নানুর সাথে শুধুমাত্র আমি আছি। যে পরিমাণের ভালোবাসা আমি আমার বাড়িতে পেলাম, নানার বাড়িতে যাওয়ার পরে মনে হয় সে ভালোবাসা আরও অনেক অংশেই বেড়ে গেল। এবার নানা নানি আমাকে আরও অনেক বেশি ভালোবাসতে শুরু করে। নামমাত্রই আমি তখন আমাদের নানা বাড়ির এলাকায় একটা মাদ্রাসায় ভর্তি হই। এটাই শুধুমাত্র নামমাত্র ছিল, কারণ আমি পড়াশোনা করতাম না, আমি টোটালি পড়াশোনা করতাম না। মাদ্রাসায় যাইতাম, মাদ্রাসা থেকে আসতাম, অতটুকুই। মন চেলে যাইতাম তো মন চেলে যাইতাম না, এরকমভাবে আমার সময়গুলো কাটতে থাকে। একটা পর্যায়ে আমি প্রায় আমার নানু বাড়িতে 3-4 বৎসরের মতো থাকি, এবং আমি তখন আলেম পরীক্ষা দিব, এসএসসি পরীক্ষার মতো করে আমি তখন পরীক্ষা দিব, এবং ওই পরীক্ষা দেওয়ার জন্য আমি তখন সর্বোপরি প্রস্তুতি নিচ্ছিলাম। তো এমত অবস্থার ভিতরে আমার বড় মামা তখন বিদেশ থেকে আসে, এবং বড় মামা আসার পরে বড় মামা তখন বিয়ে শাদী করবে, এরকমভাবে মেয়ে খুঁজতেছে। আমরাও তখন এদিক সেদিক মেয়ে খোঁজাখুঁজি করতেছি। অনেক খোঁজাখুঁজি করার পরে আমাদের গ্রাম থেকে, নানুর গ্রাম থেকে মোটামুটি অনেকটা দূরেরই একটা গ্রামে একটা মেয়ে আমার নানা ভাই ধার্য করে, ঠিক করে। ওই মেয়ের বাবা ছিল সেই এলাকারই মসজিদের ইমাম, যথেষ্ট পরিমাণে সম্মানিত একটা ফ্যামিলির এবং সুনামধন্য একটা ফ্যামিলির মেয়েকে আমার নানা ভাই আমার মামার বউ হিসাবে ঠিক করে। এবং আমরা তখন যাই, গেলে পরে আংটি বদল হয়। আংটি বদলের পরে ধর্মীয়ভাবে কোনো রকমের ডাক ডোল না বাজিয়ে একেবারে ধর্মীয় নিয়ম অনুযায়ী আমার বড় মামার বিয়ে হয় ওই মুসলিম পরিবারের, সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়েটার সাথে। বিয়ে হওয়ার পরে আমার ওই মামা নিয়ে আমাদের বাড়িতে আসে। তো আমাদের বাড়িতে আসার পরে নানা নানু দুজনেই অনেক বেশি খুশি, দুজনেই অনেক বেশি আনন্দিত। আমার মামা প্রায় 5 মাসের মতো বাংলাদেশে থাকে। 5 মাস থাকার পরে আমার মামা পুনরায় আবারও আরব দেশে চলে যায়, এবং ওই 5 মাসের ভিতরে আমি তখন আলিম পরীক্ষা দিই। এবং মামা চলে যাওয়ার পরে আমার সময়টা সম্পূর্ণভাবে ফ্রি ছিল। পরীক্ষা আমি দিতে চাইনি, আমার নানা নানি আমাকে জোর করে পরীক্ষা দেওয়া হয়েছে। তারা বলে, তুই যদি পরীক্ষা না দেস তাহলে তোর আব্বা আম্মা আমাকে ভুল বুঝবে, আমাদেরকে খারাপ বলবে, তুই পরীক্ষাটা দে, পাশ করিস আর ফেল করিস এটাতে সমস্যা নাই, কিন্তু তুই পরীক্ষা দে। এরপরে আমার নানা নানি আমাকে খুব বুঝিয়ে পরীক্ষা দিতে সম্মতিতে আনে। আমি পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু পরীক্ষার পরে আমি জানতাম যে আমি প্রায় প্রত্যেকটা সাবজেক্টেই ফেল করব, এরকম ধারণাটাই আমার ছিল। যাই হোক, পরীক্ষার পরে বেশিরভাগ সময় আমার নানু বাড়িতেই কাটতো। তো দেখা যায় আমার নানু বাড়ির আশেপাশে অনেক ছেলেরাই ছিল যারা আমার বয়সী, অনেক মেয়েরাই ছিল আমার বয়সী। সন্ধ্যার পরে দেখা যায় সবাই আমার নানুর ঘরে চলে আসতো, কারণ আমার নানুর ঘরটা অনেক বড় ছিল। আমি ছিলাম, মামনি ছিল, এরপরে আমার এলাকাতে নানুর এলাকাতে আমার অনেক দূর সম্পর্কের খালা মামারা ওরা সবাই আসতো। এসে আমরা সবাই মিলে ওখানে লুডো খেলার আসর বসাইতাম। আমরা রাত 1টা-2টা পর্যন্ত লুডো খেলতাম। দেখা যায় আমার নানু বাড়ির যে বাড়িটা, ওই বাড়ির ভিতরে আমাদের বাড়িটা এতটাই আনন্দিত একটা বাড়ি ছিল যে সকাল হওয়ার সাথে সাথে সবাই মিলে একসাথে খেলতে বেরোইতাম, সবাই মিলে ঘোরাফেরা করতাম। সন্ধ্যার পরেই লুডোর আসন নিয়ে বসতাম। পড়াশোনার বালাইও ছিল না আমার ওই নানু বাড়িতে। এটা নিয়ে আমার নানা নানিরও কোনো অভিযোগ ছিল না, তারাও আনন্দ ফুর্তিতে থাকতে পছন্দ করতো এবং তারাও এই নিয়ে কোনো কিছু বলতো না। যাই হোক, মামানির সাথে লুডো খেলতাম, অন্যদের সাথে লুডো খেলতাম। এরকম করতে করতে যেহেতু একই ঘরে আমার নানা নানি দুজনেই বৃদ্ধ ছিল, আমার মামা বিদেশ ছিল, এবং আমার ঘরে যুবতী মামনি ছিল। যুবতী বলতে মামনি অনেকটা ইয়াং ছিল এবং খুব কম বয়স ছিল। তো দেখা যায় আমার বয়সেরও ছোট ছিল আমার মামনি। এই জন্য ওনার সাথে দুষ্টুমি করতে করতে আমার একটা অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হয়ে যায়। দুজনেই খুব দুষ্টামি করি, উনি আমার সাথে দুষ্টামি করে এবং একইভাবে আমিও তার সাথে খুব দুষ্টামি করি। এই বিষয়গুলো তখন আমার কাছে একটু ভিন্ন রকম মনে হতো।
ভিন্ন রকম মনে হতো বলতে এইটা যে কেমন জানি আমার তাকে খুব আপন মনে হতো, কারণে অকারণে তার গায়ে হাত তোলা, তাকে ঘুষি মারা, সে আমাকে লাথি মারা, তার চুল ধরে টান দেওয়া, সে আমার বুকের পশম ধরে টান দেওয়া, এগুলো নিয়ে শুরু করে আমাদের দুজনের মাঝে আস্তে আস্তে করে এক ধরনের একটা নোংরামির দিকে দুজনে অগ্রসর হচ্ছিলাম। এরকম করে নোংরামি করতে 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 একটা পর্যায়ে ইচ্ছে হোক আর অনিচ্ছে হোক আমি তার সাথে খারাপ সম্পর্কে জড়িয়ে পড়ি, এবং খুবই খারাপ সম্পর্কে জড়িয়ে পড়ি যেটার বর্ণনা আমি দিতে পারবো না। এবং এই সম্পর্কটা হওয়ার পর থেকেই প্রায় প্রতি রাতে যখন লুডো খেলা শেষ হতো, সবাই যখন ঘুমাইতে যাইতো, আমার মামনি আলাদা করে ঘুমাইতো, আমি আলাদা করে ঘুমাইতাম, আমার নানা নানি এক রুমে ঘুমাইতো। দেখা যায় রাত হওয়ার পরেই আমার নানা নানি যখন ঘুমিয়ে যেত তখনই আমি চুপিসারে আমার মামনির রুমে চলে যেতাম। এরপরে আমি আমার মামনির সাথেই সময় কাটাতাম এবং সেখানেই থাকতাম। এরকম করতে করতে অবৈধ সম্পর্কটা হতে হতে একটা সময় মামনির প্রতি আমার একটা দুর্বলতা বেড়ে গেল, এবং দুর্বলতা এমনভাবে ভালো যে আমি মামনিকে ভালোবেসে ফেলেছি, তিনি আমাকে ভালোবাসে। আমাদের দুজনের মাঝে প্রেম বলবো কি ভালোবাসা বলবো না নোংরামি বলবো কিছু জানি না, তবে এরকমই একটা সম্পর্ক দুজনের মাঝে তৈরি হলো। এইভাবে সম্পর্কটা যখন সামনের দিকে যাচ্ছিল, তো আমার নানু বাড়িতে অনেক মানুষ ছিল, মানে ছেলেমেলে মিলিয়ে অনেক যুবক যুবতী ছিল। তারা তখন বিষয়গুলো বুঝতে পারে। যখন আমরা লুডো খেলতেছি, লুডো খেলতে খেলতে আমি হঠাৎ করে মামুনের চিমটে দিয়ে বসি বা তার লজ্জাজনক জায়গায় সবার সামনে হাত দিয়ে বসি, তার সাথে আমি তখন ফ্রি হয়ে গিয়েছিলাম, একেবারেই ফ্রি থাকার কারণে তার শরীরে হাত দিতে আমার কোনো রকমের বাধা আসতো না। তো এই জিনিসগুলো আস্তে আস্তে একজন দুজনে দেখতে দেখতে তারা তখন বিষয়গুলো একটা সন্দেহের নজরে নিয়ে যায় যে আমি কেন কারণে মামনির গায়ে হাত তুলি বা মামনির সাথে এই ধরনের সম্পর্ক করি। এই বিষয়গুলো তারা তখন একটু সন্দেহের নজরে নেয়, এবং সন্দেহ নেওয়ার পরে তারা তখন আমার বিদেশে থাকা মামার সাথে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করে, এবং বিষয়গুলো নিয়ে যখন আলাপ আলোচনা করে তখন বিষয়টা কিছুটা আমার নানা নানি বুঝতে পারে, এবং বুঝতে পারার পরে তারা তখন করে কি আমাকে আর মামনিকে খুব পাহারা দিয়ে রাখে। যদিও একদিন হাতে নাতে আমার নানি আমাকে মামনির রুমে ধরেও ফেলে। এরপর থেকে মামার নানু আমাকে সাবধান করে, সচেতন করে, কারণ আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, ঘর থেকে তো আব্বা আম্মা আমাকে একরকম বের করে দিয়েছে, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি বাড়িতে যাইও না, অনেক বৎসর বাড়িতে যাই না, আমি আমার নানু বাড়িতেই বড় হচ্ছি, সেখানেই আছি। তো এখন আমি আসলে মূলত যাবোটা কোথায়, যাওয়ারও তো তেমন কোনো জায়গা নাই। এই জন্য আমার নানা নানি আমাকে বারবার বোঝাচ্ছে যে তুই ভালো হয়ে যা, তোর মামনির সাথে এতটা দুষ্টুমি করিস না, এটা ভালো না, এটা খারাপ, তোরা না আমরা মাদ্রাসা লাইনে পড়াশোনা করাইছি, তুই কি জানিস না যে মামির সাথে এগুলো করা ঠিক না। এগুলো আমার নানা নানি আমাকে বোঝাচ্ছে, কিন্তু এইসবে কোনো কাজ হচ্ছে না। আমি সুযোগ পাইলে মামার রুমে চলে যেতাম এবং তার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হতাম। এরকম করে সময়গুলো কাটতে কাটতে তখন আমার নানা নানি চিন্তা করলো যে কোনোভাবে আমাকে আমার মামনির কাছ থেকে আলাদা করতে পারতেছে না। তারা তখন সর্বোপরি আমার মামার কাছে অপারগতা স্বীকার করলো। মামাকে বললো যে তুই বাড়িতে আয়, এভাবে বিয়ে করে যুবতী বউ রেখে গেলি, এটাতে সমস্যা দেখা দিচ্ছে, তুই বাড়িতে আয় এবং বাড়িতে আসার পরে তুই বাড়িতে আয়। এরকম করে আমার মামাকে তখন বাড়িতে আনার জন্য প্রেশার দিচ্ছিল, এবং মামাও তখন বাড়িতে আসার সিদ্ধান্ত নিল। সেই মুহূর্তে আমার মামনি আবার বলতে আসে যে তোমার মামা যদি আসে আমি আত্মহত্যা করব, কারণ আমি তোমার মামার সাথে থাকতে চাই না, আমি তোমাকে ভালোবাসি এবং তোমার সাথে আমি সংসার করতে চাই। মামা যেদিন আসবে তার 2 দিন আগে আমি আর মামনি আমার মামার বাড়ি থেকে পালিয়ে যাই। এতে আমার মামনির কাছে আমার মামার অনেক স্বর্ণগয়না ছিল, অনেক টাকা পয়সা ছিল, এগুলো নিয়েই আমরা তখন পালিয়ে যাই। এবং পালিয়ে যাওয়ার পরে মামা তখন দেশে আসেন। মামা দেশে আসে, মোবাইল ফোন টোন সব কিছু বন্ধ থাকে, আমাদেরকে এখানে সেখানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে, বাট আমাদের সন্ধান কোথাও পায় না। আমরা আমাদের মতো করে রংপুর শহর থেকে আমরা খুলনাতে চলে যাই আমার মামনিরে এক দুঃসম্পর্কের আত্মীয়ের বাড়িতে। এবং সেখানে যাওয়ার পরে আমার আব্বা আম্মার সাথে আমার মামার খুব ঝামেলা হয়, এবং একইভাবে মামা আমার নানা নানির সাথেও ঝামেলা করে যে আমি এতটা খারাপ ছিলাম, এতটা দুর্চরিত্রা ছিলাম, দুষ্ট ছিলাম, তারপরেও কেন আমার নানা নানি আমাকে জায়গা দিল, কেন এই পরিবারে আমাকে আনলো। এই বিষয়গুলো নিয়ে আমার মামা আমার নানা নানির সাথে খুব ঝামেলা করে যে আপনাদের কারণে আজকে এরকম একটা ঘটনা ঘটছে, আপনারা কেন শরীফকে এই বাড়িতে আনলেন, শরীফ যে খারাপ এটা তো আমরা সবাই জানতাম, এরপরেও কেন আনলেন। এই নিয়ে খুব ঝামেলা অনেক কিছুই হচ্ছে। তো আমি তো তখন কোনো কামাই রুজি করতাম না, কোনো ইনকাম কিছুই করতাম না, এবং এক বেপরোয়া জীবনযাপন আমি করতাম। মামুনি যেই টাকাগুলো নিয়ে এসেছিল সেই টাকা আমরা সুন্দরবনে এখানে ওইখানে ঘোরাফেরা করে প্রায় মাস 2 ভিতরে সমস্ত টাকা শেষ করে ফেলি। আমাদের কাছে আর কোনো টাকা থাকে না, আর আমি তেমন কাজও করতে পারি না। এবার আস্তে আস্তে আমি কাজে জয়েন করি, খুলনাতেই কাজে জয়েন করি, এবং কাজে জয়েন করার পরে দেখা যায় আমি একদিন কাজে যাই তো 3 দিন যাই না, একদিন যাই তো 3 দিন যাই না। এরকম করতে করতে পরিস্থিতি এরকম একটা অবস্থায় চলে গেল, পারিবারিক প্রচুর অভাব দেখা দিল।
আমরা যেই ঘরে থাকতাম আমরা কিন্তু বিয়ে করি, মানে হুজুর ডেকে কলমা পড়ি কিন্তু কাবিন করি না, কলমা পড়ে জাস্ট বিয়ে করি। এরপরে দেখা গেল যে মানে এরকম একটা ঝামেলা হয়ে গেল যে কোনোভাবেই মানে আমাদের সংসারটা ঠিক রইল না, মানে সংসারের মাঝে অনেক ঝামেলা দেখা দিল, কারণ প্রচুর অভাব দেখা দিল। এক পর্যায়ে মামনি রাগ করে বলতেছে যে তিনি আর আমার সংসার করবে না, তিনি চলে যাবে, কারণ আমি কোনো কামাই রুজি করি না, কোনো ইনকাম করি না, এভাবে তো একটা সংসার টিকতে পারে না, এভাবে একটা সংসার টিকতে পারে না, উনি আমার থাকবে না, উনি চলে যাবে, এই বলে আমাকে উনি খুব মন খারাপ করে আমাকে বলে। তা আমি তখন বললাম যে দেখেন আমার উপরে মন খারাপ করে তো কোনো লাভ নাই, এখন আমি কি করব যদি আমি ওরকম কোনো সুযোগ সুবিধা না পাই। মামুনির কথা হচ্ছে আমি কিছু করি না কেন, আমার তো কিছু করার প্রয়োজন, আমি কোনো কিছু করি না কেন, আমি কেন এভাবেই মানে শুয়ে বসে বা ওনার যে জমানো টাকা আছে সবগুলো বসে বসে খাচ্ছি। তো সবসময় আমাকে কাজে যেতে বললাম। এরকম করতে করতে আমি খুলনার একটা হোটেলে তখন চাকরি নিচ্ছিলাম। দিনটা ছিল আপনার মঙ্গলবার, আমার শরীর খুব খারাপ ছিল, আগের দিন আমি একটু জ্বরে ভুগছিলাম। সকালবেলায় মামুনি আমার সাথে ঝামেলা, মামুনি বলতে তিনি তখন আমার বউ ছিল, আমাকে বলতেছে হোটেলে যাও, আমি বলছি আমি যাবো না। এই নিয়ে তার সাথে আমার খুব ঝামেলা, আমি খুব জ্বরে ছিলাম, তো আমি তার গায়ে হাত তুলি। তার গায়ে হাত তোলার পরে সে রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়, রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়, অতটুকুই আমি জানি। আমি তখন ঘুমিয়ে যাই। তো দুপুরে যখন আমার ঘুম ভাঙার পরে তারা কল দিলে পরে সে আমার কলটা 2বার কেটে দেয়, 3য়বারে রিসিভ করার পর আমি বললাম যে তুমি কই? বলে আমি চলে যাচ্ছি আমার বাপের বাড়িতে। আমি বললাম কেন বাপের বাড়িতে চলে যাচ্ছ? ও বলে আমি তোমার সংসার করব না, আমি তোমার সংসার করব না, এই জন্য আমি চলে যাচ্ছি। বললাম বারে এটা কী ধরনের কথা, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, তুমি আমার মামার ঘর থেকে পালিয়ে আসছো, আচ্ছা ঠিক আছে সব কিছু ঠিক হয়ে যাবে, সমস্যা নাই, আমি কামাই রুজু করবো, তুমি চলে আসো। বলে যে না আমি আসবো না। আমি বললাম আসবো না কেন, আমি তো তোমাকে ভালোবাসি, আমি কিন্তু ওই সময় আমার মামুনিকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসছি, ও না থাকলে কিন্তু আমি বাঁচবো না। এই যে ঝগড়াঝাটি করি, ঝামেলা করি, যত যাই করি, বাট ওর প্রতি কিন্তু আমার এক পৃথিবী পরিমাণ ভালোবাসা, ওরে না পাইলে কিন্তু আমি বাঁচবে না, আমি মরিয়ে যাবো। তাই আমি বললাম যে তুমি চলে আসো, প্লিজ চলে আসো। বলে আমি আসবো না, এবং আসবো না করে সে একটা সময় চলে যায়, মানে এখান থেকে চলে যায়। এবং যাওয়ার পরে আমি শুনতে পারি সে গোপনে ফোনের মাধ্যমে আমার বিদেশে থাকা মামার সাথে আবারও যোগাযোগ করে, এবং একটা পর্যায়ে মামার কাছে ক্ষমা চায়, মামার হাতে পায়ে ধরে ক্ষমা চায়, এবং ক্ষমা চাওয়ার পরে মামাও তাকে মাফ করে দেয়। মামা তাকে মাফ করে দিয়ে একটা পর্যায়ে মামা গোপনে বিদেশ থেকে আমার ওই শ্বশুর বাড়িতে, মানে মামার শ্বশুর বাড়িতে আসে, এসে গোপনে মামনিকে বিয়ে করে একটা পর্যায়ে সে মামনিকে সাথে করে নিয়েই বিদেশে চলে যায়, মানে আমার বউকে সাথে করে নিয়ে বিদেশে চলে যায়। এবং এই যাওয়াটা আমি আসলে খুব স্বাভাবিকভাবে মেনে নিতে পারি নাই। ও যখন বিদেশে চলে গেছে এবং তার হাজব্যান্ডের সাথে আছে, আমার মামার সাথে আছে, তখন আমার খুব খারাপ লাগতে শুরু করে। আমার হাতে তখন টাকা পয়সাও নাই, আমি যে হোটেলে চাকরি করি ওখানে অল্প কয়েক টাকা বেতন পাই, ওভাবে চলতেও পারি না। সেই মাধ্যমে আমি তখন করলাম কি, একটা নেশার জগতে ঢুকে গেলাম। মামনি চলে যাওয়ার পরে আমার তার স্মৃতিগুলো আমাকে এত কাঁদাচ্ছিল। একই রুমে দুজনে থাকতাম, একই খাটে ঘুমাতাম, ওর ব্যবহৃত আলনা, ওর ব্যবহৃত কাপড় চোপড় অনেক কিছুই রয়ে গেছে, শুধু মানুষটা নাই। এই স্মৃতিগুলো আমাকে প্রতিটা মুহূর্তে মৃত্যু সমমান কষ্ট দিচ্ছিল। আর এই কষ্ট আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছিলাম না। কষ্টে জর্জরিত হয়ে একটা পর্যায়ে আমি নেশা হাতে তুলে নিলাম, এবং যে টাকা ইনকাম করতাম সব টাকায় নেশার পথে আমি উড়িয়ে দিতাম। আমার পরিবার থেকে তখন সম্পূর্ণভাবে আমার সাথে সম্পর্ক আলাদা করে ফেলে, তারা আমার সাথে কোনো কথাই বলে না, আমার সাথে কোনো যোগাযোগও রাখে না, তারা সম্পূর্ণভাবে আমার কাছ থেকে আলাদা। আমার আব্বা আম্মা আমার সাথে যোগাযোগ করে না, কেউ আমার সাথে কোনো যোগাযোগ করে না। এবং অতটুকুই শুনেছি তারা আমার বাবা নাকি আমাকে তেজ্য পুত্র করে দিয়েছে, যে আমি তার তেজ্য সন্তান, আমার সাথে তার কোনো রকমের কোনো সম্পর্ক নয়, সব কিছু সে আলাদা করে ফেলছে। নানা নানি তো আমার কাছ থেকে চলেই গেছে, মামার কথা বলে তো লাভই নেই। সব কিছু ছেড়ে আমি তখন এক নেশার জগতে হাবুডুবু খেতে থাকি। তো দেখা যায় যে টাকা বেতন পাই সেই টাকা দিয়ে আমার নেশা করা হয় না, আমি নেশা করতে পারি না, কারণ নেশার পিছনে অনেক টাকার প্রয়োজন হয়। বেতন যে পরিমাণের পাই সেটা থাকা খাওয়ার পরে অবশিষ্ট যে টাকা থাকে সে টাকায় নেশা করলে আমার নেশার মানে আমার ফুলফিল হয় না। তাই আমি ভাবতেছি আমাকে আরও বেশি টাকা উপার্জন করতে হবে। তো টাকা উপার্জন করার কোনো রাস্তা পাচ্ছিলাম না। এই সময় হঠাৎ করে আমাদের হোটেলে চাকরি করা একটা ছেলে, নাম হচ্ছে জোনায়েত, আমি যেটা দেখলাম যে ও মোবাইলে মেয়েদের সাথে প্রেম করে, ছেলেদের সাথে প্রেম করে, মানে মেয়েদের গলায় ছেলেদের সাথে প্রেম করে, এবং ছেলেদের সাথে প্রেম করে মোবাইলে টাকা নিয়ে আসে। জোনায়েত নামের একটা ছেলে, ওর বাড়ি খুলনাতেই ছিল, ও এই কাজটা করতো। তো জিনিসটা দেখার পরে আমার ভিতর তখন মনে হলো, আরে এটা তো খুব ভালো একটা ওয়ে, ও
ও যদি মানে এরকম করতে পারে আমিও এটাতে চেষ্টা করব। কিন্তু আমি অনেকভাবে চেষ্টা করলাম, কোনোভাবে আমি আমার কণ্ঠটা মেয়েদের মতো করতে পারি না। মানে আমার কণ্ঠ মেয়েদের মতো হয় না। আমি খুব ট্রাই করি যে মেয়েদের মতো কণ্ঠ তৈরি করব, বাট মেয়েদের মতো কণ্ঠ আমি তৈরি করতে পারি না, হয় না। এবং মেয়েদের মতো কণ্ঠ না হওয়ার কারণে আমি জোনায়েতের মতো করে এভাবে ছেলেদেরকে পটাতেও পারি না। কোনো রকমের সম্পর্ক এগুলো আর আমাকে দিয়ে হচ্ছে না। এক পর্যায়ে আমার ভিতর হঠাৎ একটা আইডিয়া চলে আসলো, আরে আমি যদি ছেলে হয়েই মেয়েদের সাথে প্রেম করব। কারণ বাংলাদেশে এরকম অনেক মেয়ে আছে বা প্রবাসে এরকম অনেক মেয়েরা থাকে যাদের সাথে প্রেম করে টাকা নেওয়া যাবে। সমস্যা কি? আমি তো দেখতে শুনতে ভালো, আসলেই কিন্তু আমি দেখতে শুনতে অনেকটাই ভালো ছিলাম, লম্বা ছিলাম, যথেষ্ট লম্বা, সুন্দর চেহারা ছিল আমার। পারিবারিকভাবে হচ্ছে আমার ভাইদের বাজে সবচেয়ে আমার চেহারাটাই ভালো ছিল। পরে আমি তখন সিদ্ধান্ত নিলাম আমি রং নাম্বারে প্রেম করতে শুরু করি। রং নাম্বারে বলতে আসলে এটা রং নাম্বার ছিল না। ধরেন আমি টার্গেট করি, আমি যে এলাকাতে থাকি ওই এলাকাতে বড় লোকের বউ কে আছে, ধরেন স্বামী বিদেশ থাকে, মহিলা দেখতে শুনতে সুন্দরী, যার সাথে ফোনে প্রেম করা যাবে, টাকা নেওয়া যাবে, আবার শারীরিক সম্পর্কও করা যাবে। এরকম করে আমি তখন প্রবাসীর বউদেরকে টার্গেট করতে থাকি। প্রবাসীর বউদেরকে টার্গেট করি এবং টার্গেট করে ওদের সাথে প্রেম করি, মোবাইলের মাধ্যমে প্রেম করি, তাদের কাছে যাই, তার সাথে শারীরিক সম্পর্কও করি। এরকম করে মোটামুটি আমি প্রায় বৎসর খানিকের ভিতরে খুব ভালো একটা জীবনে চলে আসলাম। কেমন ভালো জীবনে আসলাম আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে আমি আমার চাকরিটা পর্যন্ত ছেড়ে দিলাম। কারণ আমি এরকম করে 5টা-6টা প্রেম করতাম, সবগুলোই প্রবাসীর বউ ছিল। তো দেখা যায় যে আসলে ওরকম করে চাকরি করে এদেরকে আর সময় দিতে পারতাম না। এই জন্য সবগুলোকে সময় দেওয়ার জন্য আমি আমার চাকরিটা ছেড়ে দিলাম। দেখেন চাকরি থেকে আমার যে পরিমাণের ইনকাম হতো এর চেয়েও বেশি ইনকাম হচ্ছে আমার ওই মহিলাদের সাথে ফোনে কথা বলে। তো জিজ্ঞেস করতাম মানে ওর স্বামী টাকা পাঠাইবো কবে, ওই ডেটে আমি তখন এর আগে খুব বেশি কথা বলতে শুরু করতাম। স্বামী টাকা পাঠাইলে ওইখান থেকে 5,000-10,000 টাকা আমি নিয়ে আসতাম, এরপরে তারা নিয়ে ঘুরতে যেতাম, তার স্বামীর টাকা দিয়ে তারা নিয়ে ঘুরতাম। এরকম করে প্রবাসীর বউয়ের সাথে আমি 2-3 বছর ধরে সম্পর্কও করি। এমন করতে করতে আমাদের খুলনা থেকে মোটামুটি একটু দূরে একটা বিয়ের অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। আমাকে দাওয়াত করছিল, তাও আমি আরেকটা ভাবির সাথেই গিয়েছিলাম। সেই বিয়ের অনুষ্ঠানে আমি একটা মেয়েকে দেখি, মেয়েটাকে আমার খুব ভালো লাগে। মেয়েটার নাম ছিল আশা এবং দেখতে শুনতো মাশাআল্লাহ মেয়েটা খুব সুন্দরী ছিল, আমার খুব ভালো লাগছে। এবং এইটাই ছিল আমার জীবনের অবিবাহিত মেয়েদের সাথে প্রেম। আর এতদিন পর্যন্ত আমি যত প্রেম করছিলাম সবই বিবাহিত, একটাও কিন্তু অবিবাহিত না। সবার জামাই বিদেশ আছে, জামাই টাকা পয়সা আছে, এরকম প্রতিপত্তি দেখেই কিন্তু আমি প্রেম করতাম। এই প্রথম একটা সম্পর্কের সাথে জড়াই, মেয়েটার নাম আশা, কিন্তু এই মেয়েটা হচ্ছে গিয়ে আপনার একটু অন্যরকম বলতে অবিবাহিত। দেখতে শুনতেও যে খুব বেশি সুন্দরী তা কিন্তু নয়, মোটামুটি আছে আর কি। তবে এটাই সত্য যে মেয়ের বাবার অনেক টাকা আছে, তার বাবার মাছের ঘের আছে, আপনার বিভিন্ন ধরনের বিদেশি মাছ তারা পালে অথবা দেশীয় মাছ পালে। মানে এক কথায় বলতে গেলে আবার গরুর ব্যবসা আছে, মোটামুটি খুব মানে লক্ষ লক্ষ টাকার মালিক আর কি। এবং এক বাপের এক মেয়ে। তবে চিন্তা করলাম যে মেয়ের কাছে তো টাকা আছে, যেহেতু বাপের এরকম অবস্থা, পরে আমি এই মেয়েটার সাথে সম্পর্কে জড়াই। তো আসলে বললে বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এই মেয়ের কাছ থেকে মাত্র 6 মাসের ভিতরে প্রায় 3 লক্ষ টাকার মতো নিয়ে যাই। আজকে মোবাইল ফোন কিনবো, আমার শরীর খারাপ, এটা ওইটা, মানে ওই এক্সকিউজ দিয়ে আমি ওর কাছ থেকে অগণিত টাকা নিতাম এবং সুযোগ পাইলে ওর ঘরে যাইতাম। ও আলাদা করে ঘুমাইতো এবং আলাদা ঘরে বলতে আলাদা রুমে ঘুমাইতো। ওর বাড়িটা অনেক বড় ছিল, অনেক বিশাল একটা বাড়ি ছিল, বাগান বাড়ির মতো ছিল, সরকারি বাগান বাড়িগুলোর মতো। আমি মেইন রাস্তা দিয়ে দেওয়াল টপকিয়ে ওদের বাড়ির ভিতরে ঢুকে বেশিরভাগ সময় ঘরের পিছন দিয়ে ঢুকে ওর কাছে যাইতাম এবং ওর সাথে আমি অবৈধ সম্পর্কে জড়াতাম। তো আমি যে আমার জীবনে কত মেয়েদের সাথে বা কত মহিলাদের সাথে এই সম্পর্ক করেছি তার কোনো হিসাব কিন্তু আমার নাই। তো এরপর ওর সাথে আমি তখন অবৈধ সম্পর্কে জড়াই এবং প্রায় ওর সাথে আমার সম্পর্কটা সবচেয়ে বেশি থাকে, প্রায় 2 বছরের মতো। কিন্তু এই 2 বছরে আমি কোনোদিনও তাকে এক বিন্দু পরিমাণের ভালোবাসি নাই, কিন্তু 2 বছরে প্রায় অনেক দিন, বেশিরভাগ সময় আমি ওর সাথে রাত্রিবেলায় থাকতাম। এবং এই 2 বছরে আমি যে প্রবাসী বউদের সাথে প্রেম করতাম এগুলো আমি ছেড়ে দিয়েছি। কারণ দেখতাম যে ওদের কাছ থেকে যে টাকা পাচ্ছি একাই আমি আশার কাছ থেকে তার চেয়ে অনেক বেশি টাকা পাচ্ছি। সো প্রবাসীর বউদের সাথে আমার প্রেম প্রীতি করার দরকার নেই। আমি আশার সাথে রিলেশনে আছি এবং সেটা থেকে আমি খুব ভালো টাকা পাচ্ছি, বেনিফিট পাচ্ছি। আমি তখন প্রবাসীর বউদের সাথে রিলেশন করা বন্ধ করে দিলাম। এবার আমি আশার উপরেই ফুললি টার্গেট, ওর কাছ থেকে টাকা পয়সা নিচ্ছি।
এভাবে 2-2.5 বছরের মতো আমার সম্পর্কটা থাকে। 2-2.5 বছর পরে আশার পরিবার থেকে আশাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে যে তারা বিয়ে দিয়ে দিবে, এবং তারা যে বিয়ে দিবে এটারও যথাযথ কারণ আছে। আমি যে ওর ঘরে যাচ্ছি বা ঘরের পিছন দিয়ে ওর ঘরের ভিতরে ঢুকতেছি আসতেছি, এগুলো তো আসলে সব কিছু ধামাচাপা থাকে না। ওর বাড়িটা যদিও খুলনা শহরের কাছাকাছি ছিল, একটা পর্যায়ে দেখা গেল যে বিষয়টা সবার মাঝে জানাজানি হয়ে গেছে যে ও এই ধরনের সম্পর্কের সাথে জড়িত আছে বা ও এগুলো করে, বা আমি ওর কাছে যাই। এই জিনিসগুলো জানাজানি হয়ে যাওয়ার পরে ওর বাবা তখন মান সম্মানের ভয়ে মেয়েকে বিয়ে দিয়ে দিবে। তখন ছেলে খুঁজতেছে এখানে ওইখানে। এবার আশা আমাকে প্রেশার দিতেছে যে তুমি আমাকে বিয়ে করে নিয়ে যাও, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমার তো কথা হচ্ছে আমি তোকে বিয়ে করব না। আর আশা যে দেখতে শুনতে আগে যেমনই মোটামুটি ছিল, বাট এই 2-2.5 বছরে ওর চেহারা আরও খারাপ হয়ে গেছে, অনেক শুকিয়ে গেছে, হ্যাংলা হয়ে গেছে এবং যথেষ্ট পরিমাণে কালো হয়ে গেছে, একদম কালো। তো আমার কথা হচ্ছে আমি তো এরকম মেয়েকে কখনোই বিয়ে করব না। আর বিয়ে করার কোনো প্ল্যানিং তো আমার নাই, এরকম সেরকম বলে কথা না, বাট আমি কখনো বিয়ে করব না। মানে এটাই আমার ভিতরে একটাই প্ল্যানিং যে আমি আমার জীবনটা এইভাবেই কাটিয়ে দিব। যেহেতু বাবার কাছ থেকে চলে আসছি, পরিবারের কাছ থেকে চলে আসছি, সবার কাছ থেকে আলাদা, তো বিয়ে শাদী করে আসলে আমি কোনো সংসারী জীবনে জড়াবো না। এভাবে আজকে এই মেয়ের সাথে তো কালকে ওই মেয়ের সাথে, এগুলো করে আমি আমার জীবনটা কাটাই দিব। এই প্ল্যানিংগুলো তখন আমার মাথায় ছিল। কিন্তু একটা পর্যায়ে আমি গিয়ে যে জিনিসটা দেখলাম যে আশা আমাকে এতটাই ভালোবেসে ফেলেছে, আমাকে নিয়ে তার আশা এমনভাবে বেঁধেছে যে সে কিন্তু আমাকে না পাইলে মরে যাবে। আমাকে না পাইলে সে মরে যাবে। সে প্রচণ্ড রকমের কান্নাকাটি করতেছে এবং এত পরিমাণের কান্নাকাটি করতেছে যে সে যে কোনো কিছুর বিনিময় হোক আমাকে সে তার মতো করেই নেবে এবং সে আমাকে, আমার সংসার সে করবে, আমার সংসার সে করেই ছাড়বে। আমি আস্তে আস্তে করে যখন তার বিয়ের সাথে ঠিকঠাক হচ্ছিল তার কাছ থেকে দূরে সরে যাচ্ছিলাম, একটু একটু করে দূরে সরে যাচ্ছিলাম। তখন আমি অন্য প্রবাসীর বউদের সাথে আবার ফোনে কথা বলতে শুরু করি এবং তার কাছ থেকে সরে যেতে শুরু করি, কারণ সে আমাকে বিয়ের জন্য খুব প্রেশার দিচ্ছিল। একটা সময় আমি তার ঘরে যাওয়া বন্ধ করে দিতাম, এই যে তার ঘরে যেতাম, তার সাথে শারীরিক সম্পর্ক করতাম, এটা করাও আমি তখন বন্ধ করে দিলাম। তার বড় কারণ হচ্ছে যে আমি যখন এই কাজটা তার সাথে করতাম বা এই কাজটা করার জন্য আমি যাইতাম, দেখা যায় যে মানে কখনো আবার সে আমাকে ধরে ফেলে, আমাকে জোর করে বিয়ে করে ফেলে, বা ওর বাপ ভাইদেরকে ডাকে ডেকে আমাকে বিয়ে করে ফেলে। এই ভয়ে, আমাকে আটকানোর ভয়ে আমি তার পরিবারেও কিন্তু আর যাইতাম না। পরিবারে না গিয়ে এরকম তার কাছ থেকে আমি অনেকটা দূরে থাকতেছি। এইভাবে দূরে থাকতে একটা পর্যায়ে সেও খুব পাগলামি করতে শুরু করলো। আমি যে রেস্টুরেন্টে চাকরি করি ওই রেস্টুরেন্টে আসতে শুরু করলো, আমার খোঁজ খবর নিতে শুরু করলো, আমি কোথায় আছি না আছি, কী করি না করি। একটা পর্যায়ে দেখা গেল যে আমি এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেলাম যে তার সাথে আমি আর টিকে থাকতে পারতেছিলাম না। মানে এক পর্যায়ে আমি তখন খুলনা শহর থেকে পালিয়ে চলে যাই আপনার ঢাকাতে চলে যাই। মানে শুধু ওর কাছ থেকে বাঁচার জন্য আমি তখন ঢাকাতে চলে যাই, এবং ঢাকাতে গিয়ে একইভাবে আমি একটা রেস্টুরেন্টে চাকরি নেই। এবং রেস্টুরেন্টে চাকরি করতেছি, বাট এই জিনিসগুলো আমি তখনও কন্টিনিউ করতেছি। এবং ঢাকায় যাওয়ার পরে যেটা করতাম, বিভিন্ন গার্মেন্টসের মেয়েদেরকে টার্গেট করতাম, যে একটা গার্মেন্টসের মেয়ে কিন্তু যারা অপারেটর ছিল, মেশিন চালাইতে পারতো, ওরা কিন্তু 18,000-20,000 টাকার মতো বেতন পাইতো। তো আমার টার্গেট ছিল যে একটা মেয়ের সাথে প্রেম করতে পারলে, মোটামুটি যদি আমি 4টা প্রেম করতে পারি, তাহলে 5,000 টাকা করে নিলেও 4টা মেয়ের কাছ থেকে আমি 20,000 টাকা নিতে পারতেছি। সুতরাং 20,000 টাকা দিয়ে আমি একটা চাকরি করলেও তো মানে 10-15,000 টাকাই বেতন পাবো, এর বেশি পাবো না। তো 20,000 টাকা যদি এখান থেকে আসতেছে, তাহলে আমি মনে করলাম যে ঠিক আছে, আমি একটা ভালো অবস্থানের মধ্যে চলে আসছি, আমার আর কোনো প্যারা নাই, কোনো টেনশন নাই। 20,000 টাকা আসতেছে, এটাই তো আমার জন্য অনেক কিছু। এরকম করে আমি 4-5টা রিলেশনে তখন একসাথে 4-5টা রিলেশনের মধ্যে জড়াই গেলাম। প্রেম প্রীতি করতেছি, ভালোবাসাবাসি করতেছি, সব কিছু মিলিয়ে একটা ভালো জীবনের মধ্যে আমি চলে আসছি। ভালো জীবন বলতে আমার দিক থেকে মনে হলো আর কি ভালো একটা জীবন, কারণ আমি আশার প্যারা থেকে বেঁচে গেছি। বিভিন্ন মেয়েদের সাথে প্রেম করতেছি, ওদের সাথে থাকতেছি, ঘুরতেছি, ফিরতেছি, এবং ওই নেশার টাকা ওদের কাছ থেকেই নেশার টাকা নিতেছি। আমার ফোন নাম্বারটা কিন্তু আমি চেঞ্জ করি নাই। আশার নাম্বার ব্লক করতাম বা নতুন নাম্বার থেকে কল দিলে কেটে দিতাম, এরকম করে কিন্তু আমি আমার ফোন নাম্বারটা কন্টিনিউ করি। এই মেয়েগুলোর সাথে সম্পর্ক করতে করতে হঠাৎ করে আমাকে আপনার খুলনারই আরশি নামের একটা মেয়ে আমার কল দিল, এবং কল দেওয়ার পর আমাকে বলতেছে যে ভাইয়া, আমি একটু আপনার সাথে কথা বলতে চাই, আমার নাম আরশি, আমার বাড়ি অমুক জায়গায়, ঠিকানাটা দিল, খুলনা যশোরের কাছাকাছি ওর বাড়িটা। তো আমারে বলে ভাই আমি আপনার কাছে একটু হেল্প চাই, আপনি কি আমাকে একটু হেল্প করবেন, এমন করে আমাকে বলতেছে। আমি একটু অবাক হয়ে গেলাম, কিরে ভাই, আমি তো আমার মেয়েদের সাথে ফল করি, তাদের কাছ থেকে টাকা নেই, এই মেয়ে উল্টা আমার কাছে কি হেল্প চায়। তো আমারে বললো ভাই আপনি কোথায় থাকেন? আমি বললাম আমি ঢাকায় থাকি, ঢাকায় অমুক জায়গায় থাকি।
বলে ভাই আপনি কি আমার সাথে একটু দেখা করতে পারেন? যখন দেখা করার কথা বললো তখন আমি বুঝে গেলাম যে বাপরে বাপ, অবশ্যই এটা আসারই কোনো না কোনো একটা প্ল্যানিং, এরকম কিছু একটা হবে, এরকমটাই। আমি বললাম যে না, আমি আপনার সাথে দেখা করব না। পরে বলে যে না ভাইয়া প্লিজ একটু দেখা করেন। আমি বললাম না, দেখা করবো না। এরকম করে আমি তখন তার সাথে দেখা করলাম না। কিন্তু এই মেয়েটা আমাকে কন্টিনিউয়াসলি ফোন দিয়ে যাচ্ছে যে আমার একটু হেল্প লাগবে, একটু হেল্প করেন। মানে হেল্পটা কি সেটাও সে বলে না, শুধু তার সাথে দেখা করতে বলে। এরকম করে আমার আশার সাথে সম্পর্কটা ব্রেকআপ হওয়ার প্রায় 2 বছরের পরের ঘটনাগুলো আমি বলতেছি। একদিন রাতের বেলায় আমি হোটেল থেকে বাসায় আসবো, মানে আমাদের যে মেস আছে মেসে আসবো। তো মেসে আসতেছি, এমন করে আমার মেসের আরও আমরা 4 জন একসাথে থাকি। ওই 4 জনের ভিতরে একজন আমারে বলতেছে তুই মেসে যাইস না, আজকে তুই বাইরে কোথাও থাক, রেল স্টেশনে গিয়ে ঘুমা, আমারে বলে। আমি বললাম ওই বেটা, আমি মেসের টাকা দিই, মেসে থাকবো না, তুমি বাইরে গিয়ে থাকবো কেন? পরে গেলে মেসে গেলে তোর কিন্তু আজকে বেশি টাকা দেওয়া লাগবে। আমার এই বন্ধুগুলো আমারে বলতেছে। তাই বললাম মেসে গেলে আমার মা আমারে বেশি টাকা দেওয়া লাগবে কেন, কেন কী হয়েছে? পরে বলে আমরা আজকে একটা মাল নিয়ে আসছি। আমারে বলতেছে আমরা আজকে একটা মাল নিয়ে আসছি, এই মালরে আমরা রাতের বেলায় খাবো, সুতরাং তুই যদি খাস তাহলে টাকা দেওয়া লাগবে না, তুই বাইরে থাক। তো আমার কথা হচ্ছে কোনোদিন আমি কিন্তু এই যে খারাপ মেয়েদের কাছে যাইনি, এটা সত্য কথা। আমি সবসময় মানে বিবাহিত মেয়েদের সাথে প্রেম করতাম, অথবা চাকরিজীবী মেয়েদের সাথে প্রেম করতাম, ওদেরকে আমি ইউজ করতাম প্রেম ভালোবাসা করে, কিন্তু কখনো খারাপ মেয়েদের কাছে যাইনি। তোরা যেহেতু বলতেছে আমার টার্গেট হচ্ছে দূর ফেটা, যা এবার খারাপ একটা মেয়ের কাছে যাব। কত টাকারে? পরে আমার টাকার অ্যামাউন্ট বললাম, সে ঠিক আছে নে, তোরা এত টাকা নেয়। ওদেরকে টাকা দিলাম, দিয়ে আমি তখন ওইখানে গেলাম। এবং ওইখানে যাওয়ার পরে ভাই, আমি যখন ওইখানে ঢুকলাম, ওরা 2 জন ঢুকলো, 2 জনের পরে 3 নম্বরে আমি গেলাম। 3 নম্বরে রুমে যাওয়ার পরে আমি যে মেয়েটাকে দেখলাম, সে মেয়েটা আর কেউ নেই, এটা খুলনার ওই মেয়েটা আশা, ওই বড় লোকের মেয়েটা, যার সাথে আমি প্রেম ভালোবাসা করে, যার হাত থেকে বাঁচার জন্য আমি রংপুরে চলে আসছি। এবং ওরে দেখার পরে ও আমারে দেখছে, আমি ওরে দেখছি রুমের মধ্যে, তেমন চোখের পানিগুলো টলমল করে পড়তেছে। আমার ভিতরে তখন কেমন জানি কোনো মেয়ের প্রতি আমার এরকম ভালোবাসা জাগে নাই, বা এরকম ইমোশন আমি হই নাই, বাট এই মেয়েটার প্রতি আমি তখন খুব ইমোশন হয়ে গেলাম। আমি তখন দরজাটা আটকে আমি ওর কাছে আসলাম যে তুমি এই জায়গায়। পরে আমার বলে তুমি তো আমার এই জায়গায় আনছো। আমি বলি আমি তোমার এই জায়গায় আনছি মানে এটা তুমি কি বলতেছো? ও বলে পরিবার থেকে আমার বিয়ে ঠিক হয়ে গেছিলো, তোমার রেস্টুরেন্টে গেছি, ওখানে থেকে খবর পাইলাম তুমি নাকি ঢাকায় চলে আসছো, আমি তোমাকে খোঁজার জন্য ঢাকাতে আসছি। এবং ঢাকাতে আসার পর একটা খারাপ মানুষের হাতে পড়ছি, তিনি আমাকে এই জায়গায় একরকম বিক্রি করে দিয়েছে। এখন তিনি আমাকে বিভিন্ন জায়গায় পাঠায়, আজকে প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে আমি এই কাজের সাথে জড়িত। আমি বললাম তুমি বাবা মায়ের একমাত্র মেয়ে, তোমার পরিবারের সাথে তুমি যোগাযোগ করনি, কথাবার্তা বলোনি? আমাকে বলে না, আমার বিয়ে ঠিক হওয়ার পর আমি বাড়ি থেকে পালিয়ে আসছি, এরপরে আমি পরিবারের কারোর সাথে আর কোনো যোগাযোগ করিনি। বাট আমি বুঝতে পারিনি, যে সময় তোমার আশা ছেড়ে দিয়েছি, যে সময় তোমাকে নিয়ে আমার আর কোনো রকমের স্বপ্ন ছিল না, কোনো প্ল্যানিং ছিল না, সেদিন হঠাৎ কেন আমি তোমাকে দেখলাম। আমি তো তোমাকে দেখতে চাই নাই, আমি তোমার কাছ থেকে নিজেকে গোটায় নিয়েছি, তোমার চেহারাটাও দেখতে চাই না, কেন আমি তোমার সামনে পড়লাম? আমার তখন কেন যেন খুব খারাপ লাগতে শুরু হলো। মানে আমি একটা পর্যায়ে তার পা ধরে কান্না করতে শুরু করলাম যে তুমি আমাকে মাফ করে দাও, যা হবার তা হয়েছে, আমি তোমাকে নিয়ে সংসার করব, চলো আমরা বিয়ে করে একসাথে থাকি। ও আমাকে বলে একটা বেশ্যাকে বিয়ে করবা? আমি বললাম তুমি যদি বেশ্যা হয়েও থাকো তো আমার জন্যই তো হয়েছে। আমাকে বলে না, তুমি আমি একটা ভালো ফ্যামিলির মেয়ে ছিলাম, এরপরও তুমি আমাকে ভালোবাসোনি, আমাকে বিয়ে করোনি, আমার সাথে ভালোবাসার অভিনয় করেছো, আজকে আমি বেশ্যা, তুমি আমার এই নিয়ে সংসার করবা? এটা তো হতেই পারে না। আসলে তুমি আমাকে ফ্রিতে ইউজ করতে চাও, এটাই তো সমস্যা। নাই, তুমি আমরা যখন থাকবো আমি তখনই আসবো, আমার সাথে আকাম কুকাম কইরো, কিন্তু আমাকে তোমার বিয়ে করতে হবে না। আমি বললাম আশা বিশ্বাস করো, তুমি এই কথাটা বিশ্বাস করো যে আসলে ওরকম কোনো কিছু আমার খারাপ চিন্তাভাবনা আমার মাথায় এখন নাই বর্তমানে, বিশেষ করে তোমাকে দেখার পরে আমি খারাপ হয়ে গেছে। ও বলে তুমি যে কেমন সেটা আমি জানি, তুমি কখনোই ভালো হবা না। তুমি কি তোমার মাথায় হাত দিয়ে বলতে পারো তুমি এখনও মেয়েদের সাথে প্রেম ভালোবাসা করো না? আমি তখন বললাম হ্যাঁ করি, সেটা ঠিক আছে, বাট আমি সব ছেড়ে দিব। ও আমাকে বলে তুমি কখনোই এসব ছাড়তে পারবা না, তোমার দ্বারা এইসব ছেড়ে দেওয়া কোনোভাবেই সম্ভব না, তুমি কখনোই ভালো হতে পারবা না। আমি খুব অনুরোধ করে, খুব কান্নাকাটি করে, খুব রিকোয়েস্ট করেও তার সাথে আমি এই কাজে থাকতে পারলাম না বা সংসার করতে পারলাম না। একটা সময় আমার বাকি বন্ধুরা ঘরের দরজা ধাক্কাতে শুরু করলো, এবং ধাক্কাতে শুরু করার পর আমি তখন দরজাগুলো ওদেরকে বুঝালাম যে দেখ এই মেয়েটার সাথে আমার পরিচিত আছে। ও বলে সুন্দর মাল দেখে তোর মাথা খারাপ হয়ে গেছে, বুঝছি তো, এই বেটা সর, আমি ঢুকবো। আমি বলি ঢুকিস না বন্ধু, রাখ। আমার তখন কোনো সুযোগ দিয়ে না দিয়ে আমার শেষ যে বন্ধুটা, ও তখন ঘরের মধ্যে ঢুকে গেল। এবং ও যখন ঘরে ঢুকে গেল, আমি তখন বাইরে থেকে আমার চোখের পানিগুলো টলমল করে পড়তেছিল।
কিছুই করার ছিল না। আমি তখন পাশের রুমে গিয়ে নেশা করতে শুরু করলাম এবং নেশা করতে করতে একটা সময় আমি এতটাই নেশাগ্রস্ত হয়ে গেলাম, আমার ঘুম ভাঙলো পরের দিন সকাল 9টায়। এবং ঘুম ভাঙার পরে আমি ওদেরকে জিজ্ঞেস করি, মেয়েটারে কই দিয়ে আসছস? ও বলে, যেখান থেকে আসছি সেখানে দিয়ে আসছি। আমি বললাম, কোন ঠিকানায় দিছো? সেই ঠিকানাতে। ও বলে, একটা দালালের নাম্বার আছে। আমি বললাম, নাম্বারটা আমাদের। বলে, নাম্বার তো এখন আর নাই। ওরা কেন জানি আমাকে এই মেয়েটার ঠিকানা দিতে রাজি হলো না। ওরা সম্ভবত অন্য কোনো কিছুই মনে করছে। আমি খুবভাবে রিকোয়েস্ট করলাম, তোরা কোন দালালের মাধ্যমে আনছিস, সেই দালালের ঠিকানা দেয়। আমাকে আর কোনো ঠিকানাই দিল না। প্রায় 1 সপ্তাহ ওদের পিছনে ঘোরার পরে আমাকে একটা নাম্বার দিল যে এই দালালকে ফোন করে আমরা মেয়েটাকে আনছি। পরে ওই নাম্বারটাতে কল দিয়ে দেখতেছি আমি নাম্বারটা বন্ধ। ওদেরকে কিরা দিলাম, কসম দিলাম, ওরা একটা কথাই বলতেছে, হ্যাঁ কিরা কসম করেই বলতেছে যে এই নাম্বারটাতে আমরা দালালের সাথে কথা বলি এবং এই নাম্বারটাতে কথা বলে আমরা মেয়েটাকে নিয়ে আসি। আসলে ওর এছাড়া আর অন্য কিছু না। এবং এই ঘটনার পরে আমি হঠাৎ করে পাল্টে গেলাম, মানে সম্পূর্ণভাবে পাল্টে গেলাম। আমি এই পথটাই ছেড়ে দিব। এই যে মেয়েদের সাথে ফোন করে প্রেম করে তাদের কাছ থেকে টাকা আনা, তাদের কাছ থেকে টাকা এনে তাদের টাকা নষ্ট করা, এইভাবে চলা, এই জিনিসগুলো আমি ছেড়ে দিব। আমি এই পথে আর থাকবো না। কিন্তু নেশাটাকে ভাই আমি ছাড়তে পারলাম না। আমি নেশাটাকে কন্টিনিউ করে বেড়াচ্ছি, কারণ এই নেশা ছাড়া আমার পক্ষে সম্ভব নয়। নেশা আমার ব্লাডের সাথে মিশে গিয়েছিল, যার জন্য আমি নেশাগ্রস্ত হয়েই সব কিছু ছাড়ার পরিকল্পনায় যাচ্ছিলাম। এমনকি আমি তখন একটা চাকরিও নেই, যে হোটেলে চাকরি করতাম পুনরায় আবারও হোটেলে চাকরি নেই এবং হোটেলে চাকরি করে আর কোনো মেয়েদের সাথে কথা বলি না। কিন্তু খুলনা এবং যশোরের কাছাকাছি ওই আরশি মেয়েটা আমাকে প্রতিনিয়তই ফোন করে এবং প্রতিনিয়ত ফোন করে বলে, আমি আপনার কাছে একটা হেল্প চাই। আমি তখন, ও আমাকে বলে শুধু দেখা করতে চাই। পরে আমি বললাম যে দেখেন, আমি দেখা করতে পারবো না, আপনি বলেন, আমি কথা দিচ্ছি, আমি আল্লাহকে সাক্ষী করে বলতেছি আমি আপনাকে হেল্প করব। মেয়েটা আমাকে বলে, ভাইয়া যেহেতু আপনি আজকে এত মাস পরেই আমার সাথে কথা বলতেছেন বা হেল্প করবেন বলতেছেন, তাহলে আমি আপনাকে সত্যিটা বলি। বিষয়টা হচ্ছে, আমার হাজব্যান্ড একজন প্রবাসী, সে বিদেশে থাকে, কিন্তু আমার হাজব্যান্ড একটা মেয়েকে ভালোবাসে। প্রবাসী থেকে সে মেয়েটার সাথে সম্পর্ক করে এবং এমনও হয় যে বাংলাদেশে মেয়েটার জন্য সে 3-4 মাস পর পরে আসে, এসে 1 সপ্তাহ 15 দিন মেয়েটার সাথে থাকে, সে পুনরায় আবারও চলে যায়, কিন্তু আমার কাছে আসে না। আমি তখন বললাম, বারে এটা তো আপনি থানাতে গিয়ে আপনার হাজব্যান্ডের নামে আপনি মামলা দায়ের করতে পারেন, এটা আইনের আদালতের বিষয়, কিন্তু আমাকে এই কথাগুলো কেন বলতেছেন, আমি কি করতে পারি? আমাকে বলে, ভাইয়া আমি আমার হাজব্যান্ডকে একটা হিট দিতে চাই। আমি বললাম, আপনি আপনার হাজব্যান্ডকে হিট দিতে চান, তো আমি কিভাবে কি করতে পারি? আমাকে বলতেছে, জানেন আমি জানি যে আপনি টাকার বিনিময়ে এই কাজগুলো করেন, আপনি অনেক মেয়ের সাথে টাকার বিনিময়ে প্রেম করেন এবং টাকার বিনিময়ে আপনি এই ধরনের সম্পর্কগুলো করেন। আমি আপনাকে অনেকগুলো টাকা দিব, আপনি আমার সাথে প্রেমের অভিনয় করবেন, আপনি আমার সাথে ভালোবাসার অভিনয় করবেন, আপনি আমার সাথে ফোনে কথা বলবেন এবং ফোনে কথা বলবেন, আমার সাথে সম্পর্ক করবেন, আমরা ভিডিও কলে কথা বলবো, অডিও কলে কথা বলবো। এই জিনিসগুলো আমার হাজব্যান্ডকে আমি দেখাবো বা আমার হাজব্যান্ডকে আমি আপনার নাম্বার দিব। আমার হাজব্যান্ড যদি বলে, আপনি বলবেন যে আপনি ঢাকায় বিত্তশালী পরিবারের একটা সন্তান, আপনি কোটি কোটি টাকা আছে, আপনি আমাকে বিয়ে করতে চান। মানে আমি সর্বোপরি আমার হাজব্যান্ডকে একটা হিট দিতে চাই এবং হিট দিলে যাতে আমার হাজব্যান্ড কষ্ট পায়, যে কষ্টটা আমি পাচ্ছি। ও কিন্তু আমাকে ভালোবেসেই বিয়ে করেছে, আমরা রিলেশন করে দুজনে বিয়ে করেছি। আমি চাই যে আমি যে কষ্টটা পাচ্ছি, এই কষ্টটা যেন ও পায় এবং কষ্ট পেয়ে ও যেন নিজের বউয়ের কাছে ফিরে আসে ওই মেয়েটাকে ছেড়ে। এজন্যই আমি আপনার কাছে জাস্ট এইটুকুনি সাহায্য সহযোগিতায় চাই। ছোটো বোন হিসাবে আপনি আমার এই সাহায্যটা করেন। মেয়েটার কথাগুলো শুনে মনে হলো যে আমি তো এই কাজটা অনেক খারাপ কাজে ব্যবহার করেছি। আজকে যদি এই আরশি মেয়েটার একটু উপকার করতে পারি, তাহলে খারাপ কি? ঠিক আছে, আমি মেয়েটার উপকারই করব। আমি তখন চিন্তা ভাবনা করলাম যে ঠিক আছে, আমি মেয়ের হাজব্যান্ডের সাথে কথা বলবো এবং হাজব্যান্ডের সাথে কথা বলে আমি মেয়ের সংসারটাকে ঠিক করে দিব, মানে মেয়ের সাথে প্রেমের অভিনয় করব। আমি কিন্তু তার কাছ থেকে কোনো টাকা নিয়ে নেই এবং বলছে আমার কোনো টাকা দেওয়াও লাগবে না, আপনি আমার কোনো টাকা পয়সা দিয়েন না, আমি আপনার কাজটা এমনিতেই করে দিব। নিজের মনে যেহেতু জাগছে, আমি আপনার কাজটা এমনিতেই করে দিব, কিন্তু আমাকে কোনো টাকা দিতে হবে না। কসম আল্লাহর, আমি ওই মহিলার কাছ থেকে একটা টাকাও নিয়ে নে। আমি তার সাথে ফোনে কথা বলতাম, এরকম করে প্রায় আপনার মাসখানিকের মতো কথা বলি এবং মাসখানিক পরে তার হাজব্যান্ড একদিন আমাকে কল দেয় আমার নাম্বারে। তার হাজব্যান্ড যে আমাকে কল দিবে এটা আরশি কিন্তু আমাকে জানাই রাখে যে আমার হাজব্যান্ড কিন্তু তোমারে কল দিবে, তুমি তো আমার হাজব্যান্ডের সাথে ওভাবেই কথা বলবো, আমার হাজব্যান্ডকে অনেক হিট দিবা যাতে সে মনে কষ্ট পায়। আমি ঠিক আছে, সমস্যা নয়। আর হাজব্যান্ড আমাকে কল দিয়ে বলতেছে, ভাই আপনার নাম কি? আমি বললাম যে আমার নাম শরীফ। বলে, আপনি কোথায় থাকেন? ঢাকায় থাকি। কী করেন? আমি বললাম জব করি এবং আমার বাবার ব্যবসা বাণিজ্য আছে, ওগুলো দেখাশোনা করি। পরে বলতেছে, আচ্ছা ভাইয়া আপনি আমার ওয়াইফের সাথে কেন কথা বলেন? আমি বললাম যেটা আপনার ওয়াইফ। বলে হ্যাঁ। আমি বললাম আমি ওরে ভালোবাসি, আমার বিয়ে করবো। ও তো বলছে চলে আসবে ঢাকাতে।
পরে বলতেছে এটা ঠিক না ভাই, আপনি আমার ওয়াইফের সাথে কথা বললেন না। আমি বললাম যে না, কথা বলবো না কেন, তার সাথে তো আমার ভিডিও কলে অনেক কিছুই হয়েছে, এখন সে ঢাকায় আসলে মানে ফিজিক্যালি হবে, প্র্যাকটিক্যালি হবে। আমাকে বলতেছে ভাই এটা কিন্তু ঠিক না। আমি বলি অবশ্যই ঠিক আছে মিয়া, রাখেন ফোন রাখেন, এটা বলে ফোনটা কেটে দিলাম। কিন্তু এরপর থেকে ওর জামাই যে ওকে মাঝে মাঝে কল দিত, এটাও দেওয়া বন্ধ করে দেয়। মানে মাঝে মাঝে কল দেওয়া বন্ধ করে দেয়, আর কলই দেয় না টোটালি। এবং ও কিন্তু ওর বাবার বাড়িতেই থাকতো মেয়েটা, আর সেই মেয়েটা তার বাবার বাড়িতেই থাকতো, শ্বশুর বাড়িতে কিন্তু থাকতো না। এবং এই ঝামেলা করেই শ্বশুর বাড়ি থেকে চলে আসছে। একটা পর্যায়ে এই ছেলে তারা আর কলও দেয় না, তার সাথে কথাও বলে না, ছেলে বিদেশে পড়ে আছে। ভালো করতে গিয়ে তখন আরশির জীবনে খারাপ হয়ে গেল। ও তখন আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করে, আমার জীবনটা এরকম করে নষ্ট হয়ে গেল, আমি এখন কি করব। আমার বাবা মা, ওই ছেলে আবার ওই আরশির বাবা মায়ের কাছেও বিচার দিছে যে আপনার মেয়ে ঢাকার এই ছেলের সাথে এগুলো করে। মানে নিজের দোষটা সে কারো কাছে বলে নাই, আরশির যে দোষটা আছে এটাও আরশির পরিবারের কাছে জানিয়ে দিয়েছে। এবং ওর পরিবারকে বলার পরে আরশির পরিবার ওর উপরে আরও ক্ষিপ্ত হয়ে গেল যে তুই এই কাজটা কেন করলি, কী কারণে করলি, নিজের হাজব্যান্ডের মনে কষ্ট দিলি, তুই অন্য একটা ছেলের সাথে প্রেম করলি। ও আসলে ওর পরিবারকে বুঝাইতে পারতেছিল না যে ওর হাজব্যান্ডকে ও ভালোর পথে আনার জন্য জাস্ট একটা অভিনয় করেছে। এটা যে শুধুমাত্রই একটা অভিনয় ছিল, আর এই বিষয়টা কাউকেই বুঝাইতে পারে না, ওর ফ্যামিলির কাউকে বুঝাইতে পারে না, ইভেন ওর হাজব্যান্ডকেও ও বুঝাতে পারে নাই। একইভাবে ওর হাজব্যান্ড এবং তার পরিবারের মানুষ সবাই তাকে ভুল বুঝেছে। যে পরিবারে সে সুখে শান্তিতেই ছিল, হাজব্যান্ড যখন ওর খোঁজ খবর নিচ্ছে না, তখন ওই পরিবারটাই তার জন্য বিষ হয়ে দাঁড়ালো। খুবভাবে কান্নাকাটি করে ওই পরিবারে থাকতে পারে না, ওর বাবা মা ওর উপরে টর্চার করে, মানসিকভাবে টর্চার, শারীরিকভাবে টর্চার। ও আসলে এই টর্চারগুলো নিতে পারতেছে না, আমার কাছে কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করে বলে যে শরীফ ভাই যদি কোনো না কোনোভাবে ঢাকাতে একটা কাজের ব্যবস্থা থাকে, আপনি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন, আমি ঢাকাতে চলে আসবো। এটা আমাকে বলে। মেয়েটাও কিন্তু দেখতে শুনতে অনেকটাই ভালো ছিল। তো আমি তখন বললাম যে ঠিক আছে, যদি আপনি ঢাকাতে আসতে চান তাইলে আর কি বলবো, ঠিক আছে চলে আসেন। তো এটা বললাম। তার কিছুদিন পরে আমি ওর জন্য একটা গার্মেন্টসে চাকরি দেখছিলাম। আসলে এছাড়া তো অন্য কোথাও আমার চাকরি দেখা সম্ভব না, গার্মেন্টসে চাকরি দেখলাম। এবং গার্মেন্টসে চাকরি দেখার পরে ও তখন গার্মেন্টস লাইনে চলে আসলো। গার্মেন্টস লাইনে আসার পরে ওরে গার্মেন্টসে চাকরি দিলাম, কিন্তু ও গার্মেন্টসে ওভাবে চাকরি করতে পারে না, অনেকেই ডিস্টার্ব করে, বিরক্ত করে, বিভিন্নভাবে গার্মেন্টস ওর পক্ষে চাকরি করা সম্ভব হয় না। আর এই মেয়েটাও দেখতে শুনতে মোটামুটি অনেকটাই ভালো ছিল। তো হাজব্যান্ডের কাছ থেকে আঘাত পাওয়ার পরে যখন ঢাকায় এসে গার্মেন্টসে চাকরি করে, বেশিরভাগ সময় আমার সাথে ফোনে কথা বলে, এখানে সেখানে ঘোরাফেরা করে। তো আমরা তখন আমার বাসার ভিতরে আমরা দুইজন থাকতাম একসাথে, আমি আমার আরেকটা বন্ধু। এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, আমার ওই বন্ধুটার বাড়ি ছিল চিটংয়ে। ও আবার আপনার মাদক সাপ্লাই করতো ঢাকাতে। মাদক সাপ্লাই করতো বলেই কিন্তু ও আমার বাসায় থাকতো, আমি ওর কাছ থেকে ফ্রিতে মাদক নিতাম। মানে ও আমাকে ফ্রিতে খাওয়াইতো, আমি ফ্রিতে খাইতাম। একদিনে মনে হয় আমি 2-3 হাজার টাকার মাদক খেয়ে ফেলতাম ওর কাছ থেকে। তো আমিও, ও সাপ্লাই করতো ওই হিসাবে, আর ও অতটা হিসাব করতো না, ও খাইতো আমারও খাওয়াইতো ওই হিসাবে। এমন করতে করতে এই মেয়েটা তখন তখন আমার বাসায় মাঝে মাঝে আসতো, আসার পর আমার বাসায় থাকার চেষ্টা করতো, এটা ওইটা করতো। মোটামুটি ও কিন্তু ওর বাবার বাড়ি থেকে মোটামুটি কিছু টাকা আনছে, ওই টাকাগুলো দিয়ে কিন্তু গার্মেন্টসেও চাকরি করে পাশাপাশি চলতেও আসে। আর ওই মুহূর্তে ও কিন্তু গার্মেন্টসের চাকরি ছেড়েও দেয়। এরকম করতে করতে এই মেয়েটার সাথে মোটামুটি আমার একটা ভালো লাগার সম্পর্ক তৈরি হয়। এবং আরশির সাথে একটা ভালো লাগার সম্পর্ক যখন তৈরি হয়, সেখান থেকে আমি ওকে ডিরেক্টলি বিয়ের প্রস্তাব দিই। বিয়ের প্রস্তাব দিতে তার কারণ হচ্ছে, দেখেন আমি তো আর কোনো কিছুই পাইনি আমার জীবনে, বাবাও পাই নাই বা পরিবারের মানুষগুলো আমার কাছ থেকে আলাদা, সর্বদিক থেকে তো আমি তো কষ্টপ্রাপ্ত একটা মানুষ। তো চিন্তা করলাম এই মেয়েটাও যেহেতু তার জীবনে কষ্ট পাইছে, তার স্বামীর বাড়ি থেকে সে চলে আসছে, তার লাইফটাও তো একটা কষ্টের জীবন, ঠিক আছে আমি তারে বিয়ে করি এবং তার সাথে একটা সুন্দর সংসার করি, সব কিছু ঠিকঠাক থাকবে, ওরকম একটা পরিকল্পনা করেই আমি তখন আরশিকে বললাম যে তুমি আমাকে বিয়ে করো। এবং এই কথা বলা মাত্র ও তখন রাজিও হলো। রাজি হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা তখন বিয়ে করলাম। বাট এই বিয়েটা আমি গোপনে রাখলাম। আরশি কিন্তু ওই মেয়েগুলোর সাথেই থাকতো, গার্মেন্টসে চাকরি করতো না, মেয়েগুলোর সাথেই থাকতো। এবং আমার সাথে যে ছেলেটা ছিল ওই কিন্তু আমার সাথে আছে, চিটংয়ের বন্ধুটা। এখন ওরও আমি আমার রুম থেকে বের করতে পারি না, কারণ ওরে বের করলে তো আমি মরে যাবো, কারণ আমি তো মাদক ছাড়া থাকতে পারবো না। ও আমাকে মাদক সাপ্লাই দিচ্ছে, এই জন্য আমি ওকে বের করতেছি না। এইভাবে মাঝে মাঝে আরশি আমার রুমে আসতেছে, আমি ওর সাথে থাকতেছি, আবারও চলে যাচ্ছে। এই জিনিসগুলো পাস হতে হতে আমার ওই বন্ধু কিন্তু জানতো না যে আমি আরশিকে বিয়ে করছি, এটা কিন্তু আমি খুব গোপনে রাখছি। একবার যে আমার ওই বন্ধু হঠাৎ করে একদিন আমাকে বলতেছে, দোস্ত আমি তো তোর সবসময় মাদক দেই, তুই তো কোনো সময় আমি তোর কাছ থেকে টাকা নিই না, মাসে দেখা যায় তুই আমার কাছ থেকে 1 লাখ টাকার মাদকও খাস, কিন্তু আমি তো কিছু বলি না, কিন্তু তোর কাছে আমার একটা ডিমান্ড আছে, তুই আমার একটা ডিমান্ড পূরণ কর। আমার ওই বন্ধু আমারে বলতেছে। আমি বললাম ঠিক আছে, তোর ওই ডিমান্ডটা পূরণ করবো, তুই তো আমার জন্য অনেক কিছুই করছো, সমস্যা নেই, ডিমান্ডটা কি? আমার বলে, বন্ধু তোর ওই আরশি নামের যে গার্লফ্রেন্ডটা আছে, ওই গার্লফ্রেন্ডটা আমার খাওয়াই দিব, আমার ওই গার্লফ্রেন্ডটারে 1 রাতের জন্য আমার কাছে দেওয়া লাগবে।
তুই নিয়ে আসবে, আসার পর তুই বেরিয়ে যাবে, আমি মেয়েটার সাথে অবৈধ সম্পর্ক করবো। বলার পর আমি বললাম যে দেখ, এটা তো আসলে মানে কীভাবে তোরে বলবো, তুই কথাটা বলছিস ঠিক আছে, তুই মনে করছিস যে এটা আমার গার্লফ্রেন্ড ওই হিসাবে কথাটা বলছিস, কিন্তু আসলে বন্ধু আমি মেয়েটাকে বিয়ে করছি, এটা আমার বউ। যদি বউ না হইতো তাহলে তুই বন্ধু আমারে বলছিস সমস্যা না, আমি তোরে খাওয়াইতাম, এটা কোনো বিষয় না। আমারে বলে বন্ধু এখন আমি চাইছি এই জন্য বলতেছিস তুই বিয়ে করে ফেলছিস, আসলে যদি বিয়ে করিস নাই তোর জিনিস আমারে দিবি না, এটাই তো কথা, তাই না? এটা হচ্ছে মেন কথা। আমি বললাম দেখ তুই আমারে ভুল বুঝতেছিস, এটা তো সম্পূর্ণ ভ্রান্ত একটা কথা, এর কথাটা আসলে এরকম না, আসলে কিন্তু ওর সাথে আমার প্রেম ভালোবাসার সম্পর্ক না, আমি ওরে বিয়ে করছি, আমার বউ। আমার এই বন্ধু এই কথা শুনতে রাজিই নেই, যতভাবেই বলি। তো তারই 3 দিন পরে একদিন আসছে রুমে, বাট আসার পরে আমিও রুমে ছিলাম, কি একটা কারণে জানি আমি একটু বাইরে গেছিলাম কি জিনিস আনার জন্য, এবং এর ভিতরে আমি যখন আসার পরে দেখতেছি ও ডিরেক্টলি আমার বউকে দর্শন করার জন্য ধরছে। আমি যদি আর 5 মিনিট লেট করে আসি তাহলে কিন্তু অঘটন ঘটে যায়। এর ভিতরে আমি ওরা দেখি এবং দেখে আমি ওর ওইখানে ওর সাথে আমার মারামারি লেগে যায়। মারামারি লাগার একটা পর্যায়ে বাড়িওয়ালা তখন খবর পায়, বাড়িওয়ালা তখন আসে দৌড়ে, এই কী হয়েছে? বাড়িওয়ালা জিজ্ঞেস করে কী হয়েছে, আমি বললাম যে দেখেন এই ঘটনা, আমার ওয়াইফ আসছে, ও এটা করছে। বাড়িওয়ালা বলে আমি তো এটা ব্যাচেলার ভাড়া দিয়েছি, ফ্যামিলি না। আমি বললাম হ্যাঁ ব্যাচেলার দিচ্ছেন ঠিক আছে, কিন্তু আমি বিয়ে করছি, আমি আমার বউরে এখানে আনতাম না, মাঝে মাঝে ও আসতো। বাড়িওয়ালা বললো তো কাবিনের ব্যাপার দেখো, আমি তখন কাবিন দেখাইলাম, দেখানোর পরে বাড়িওয়ালা ওরে বললো, আমার যে বন্ধু আছে চিটংয়ের, ওরে বললো তুই বাসা থেকে এই মুহূর্তে বেরিয়ে যাবি, আমি চাইছি না তোর উপরে আইনের আশ্রয় নিতে, কিন্তু তুই যে অপরাধ করছিস সেটাতে তোকে থানাতে দিয়ে দেওয়া দরকার, তো ঠিক আছে থানাতে দিলাম না, তুই আমার বাড়ি থেকে চলে যা। ওরও তখন বের করে দিল। বের করে দেওয়ার পরে আরশি তখন এই বাসার ভিতরে সম্পূর্ণভাবে চলে আসলো ফুললে। আবার যে বাড়িতে আমরা আসছি ওই বাড়িওয়ালার কিন্তু কোনো ছেলে মেয়ে নাই, তার ধর অনেক বয়স হয়ে গেছে, সন্তানাদি হয় নাই। বাড়িওয়ালার সাথে মোটামুটি আমার সম্পর্ক অনেক ভালো। এবার আরশি তখন আমার বাসায় চলে আসলো, ওই আমার এই বন্ধুরা তখন চলে গেল, ওকে ডিরেক্টলি ওই সময় ওই মুহূর্তে ওই ড্রেসে বের করে দেওয়া হলো। এখন সমস্যার যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমি আসলে নেশা ছাড়া থাকতে পারি না। ও চলে যাওয়ার পরে তো আর আমার কাছে অত টাকাও নাই, আমি নেশাও করতে পারি না। আরশির কাছে মোটামুটি যা কিছু টাকা ছিল আমি ওই টাকাগুলো দিয়ে নেশা করতাম, ওই টাকাগুলোই দিয়েও আমাকে টাকা দিত, ওই টাকা দিয়ে নেশা করতাম। দেখা গেলো একটা পর্যায়ে ওর টাকাও প্রায় শেষ, ওর কাছেও আর টোটালি কোনো টাকা নাই। আমি তখন খুব বিপাকে পড়ে গেলাম। আমি আরশিকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, এটা সত্য, কিন্তু ভাই আমি নেশা ছাড়া থাকতে পারি না। রাতের বেলায় যখন আমার নেশার টক উঠে, আমি 1 রাত 2 রাত নিজেকে কন্ট্রোল করে রাখলেও 3য় রাতে আমি আরশিকে মারতে শুরু করি, ওর গায়ে হাত তুলতে শুরু করি যে তুমি টাকা আনো, তুমি যদি টাকা না আনো আমি তোমার মারবো, এটা সেটা। আমি ওর গায়ে হাত তুলি, ওর গায়ে আমি ডিরেক্টলি হাত তুলি, আমার টাকা লাগবে, আমি টাকা ছাড়া থাকতে পারবো না, কারণ আমি নেশা করতে পারি না, তুমি তোমার বাবার কাছে যাও, যেমনি পারো তুমি টাকা নিয়ে আসো। এইভাবে আমি ওর গায়ে হাত তুলি। 2-3 দিন ওর প্রচুর মারি, টাকার জন্য মারি। যখনই ধরুন আমার নেশাটা উঠে, ওই জিনিসটা খাইতে আমার ইচ্ছা জাগে, আমি আমার এতটাই খারাপ সেন্সে চলে গেছি, আসলে বিশ্বাস করবেন না। এই নেশার টকে পরে আমি আমার ওই বন্ধুরে খুঁজতে শুরু করি, চিটংয়ের বন্ধুটারে, যে ওরা আমি কই পাবো, ও কই আছে, ওরে আমি খুঁজা বাইর করে যে প্রয়োজন আমি আরশির ওর কাছে দিয়ে দিব, তারপর আমার নেশা করা লাগবে, আমার নেশার টাকা লাগবে, আমার নেশা করতে। আমি নেশার জন্য ঠিক এত বেশি মরিয়া হয়ে উঠি, এতটাই মরিয়া হয়ে উঠি। কিন্তু দেখা যায় যে না, আমি ওরা আর খুঁজে পাই না, ওর ফোন নাম্বারটা আমার সব বন্ধ করে ফেলে, ও কোথায় যায় না যায় ওরা আর আমি পাই না। এবার আমি আরশিরে মারি, যে শুনেছিলাম ওর বাবার নাকি অনেক টাকা আছে, আরশির বাবা, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, বাপের টাকা আছে। এবার তুমি যাও তোমার বাবার কাছ থেকে টাকা আনো, যেমনি পারো টাকা আনো। এইভাবে একদিন মারার পরে ও আমাকে বলছে ঠিক আছে আমি কালকে সকালে যাব, আমি দেখি বাবার কাছ থেকে টাকা আনতে পারি কি না। এই কথা বলে পরের দিন সকালে আমি ওরে পাঠিয়ে দিলাম যে যাও তুমি তোমার বাবার কাছ থেকে টাকা নিয়ে আসো। ওর বাপের বাড়িতে যাই, গিয়ে আমার সাথে কথা বলে বলতেছে বাবা তো দিব, কিন্তু আমি বাবা এখন নয়, আমাকে 2-3 দিন এখানে থাকতে হবে, আমি টাকা নিয়ে আসতে পারি। ঠিক আছে তুমি 2-3 দিন, 2-3 মাস থাকো সমস্যা নাই, কিন্তু টাকা নিয়ে আসো। ও 4 দিন ছিল, যাওয়া আসার টোটালি 6 দিন, 7 দিনের মতো ছিল, টোটাল 1 সপ্তাহ। 1 সপ্তাহ মিলে ও তখন আসছে, আইসে 30,000 টাকা নিয়ে আসছে। 30,000 টাকা নিয়ে এসে বলতেছে বাবা এটা আমাকে দিছে, নাও এটা তুমি নাও। পরে এই টাকা দিয়ে আমি নেশা করে ফেলি। আমার এই মনে করেন 2 দিনের ভিতরে 30,000 টাকা শেষ হয়ে যায়। এই শেষ হয়ে যায়, আমি ওকে আবার গায়ে হাত তুলতে থাকি, আমার টাকা লাগবে, তুমি ওর জন্য টাকা নিয়ে আসো। আমাকে বলে আমি আবার যাবো, আমি আবার যাও। ও আবারও যায় এবং আবারও গিয়ে সপ্তাহখানেক থাইকে আসে ওর পরিবারে, এবং আবারও 30-40,000 টাকার মতো নিয়ে আসে। আমি ওই টাকা দিয়ে আবারও চলতেছি, মোটামুটি আমার আর কোনো সমস্যা নেই। 2 দিন পরে ওকে আমি পিটা দিই, আমার মায়ের খাইয়া ও তখন চলে যায়, এবং চলে গিয়ে এরকম করে টাকা নিয়ে আসে। এরকম করতে করতে একটা সময় ও প্রেগনেন্ট হয়ে যায়, প্রেগনেন্ট হয়, এবং প্রেগনেন্ট হওয়ার পরেও আমাকে বলে আমার তো পেটে এখন বাবু আছে, আমি বাবু হয়ে গেছে, এখন তো আমি আর বাড়িতে যেতে পারবো না, টাকা আনতে পারবো না। আমি বলি প্রয়োজন ওই পেটের বাচ্চা নষ্ট করো, তুমি প্রয়োজনে তোমার ওই পেটের বাচ্চা নষ্ট করো, নষ্ট করে হইলেও তোমার টাকা আনতে হবে। কারণ ভাই
এই কথাগুলো শুনলে হয়তো অনেকেই বলবে যে ভাই এগুলো কী ধরনের কথা বলে। আসলে যারা নেশা করে, নেশাগ্রস্ত মানুষরাই জানে নেশার টাকা যদি তাদের কাছে না থাকে, নেশার দ্রব্য তাদের কাছে না থাকে, তারা নিজের শরীরের মাংস নিজেরা চাবিয়ে খেয়ে ফেলে। নেশা জিনিসটা এতটাই খারাপ এবং সেইভাবে আমি নেশার জগতে ডুবে যাই। টাকা ছাড়া আমি আর কোনো কিছুই বুঝি না যে আমার নেশা করতে টাকা লাগবে, এটাই কথা। যাই হোক, এরপরে এই পেটে বাচ্চা নিয়ে ও যাইতো। এবার একটানা পেটে বাচ্চা নিয়ে ও 1 মাসের মতো ওদের বাড়িতে থাকে। তখন কিছু মোটা অঙ্কের টাকা নিয়ে আসে, মোটা অঙ্কের বলতে প্রায় লাখখানিকের মতো নিয়ে আসে। লাখখানিক টাকা নিয়ে আসে, আইনা বলতেছে যে এই টাকাটা এনে দিছি, আমারে তুমি আর পাঠাইও না, কারণ আমার পেটে বাবু আছে, এইভাবে যাতায়াত করলে আমার বাবুটা মারা যাবে, আমি যেতে পারবো না। তো আমি বললাম ঠিক আছে। এবার আমি ওই 1 লাখ টাকার ভিতরে নেশাটা একটু সীমিত নিয়ে চলে আসলাম আর কি। নিজেও তখন টুকিটাকি চিন্তায় ডাকাতি মাকাতি করতেছি এদিক সেদিকে যা পাইতেছে, এবং ওর ওই টাকাটা নিয়ে আমি তখন ওভাবে খাইতেছি। এরকম করতে করতে ওর ঘরে আমার একটা কন্যা সন্তান হয়, মানে আমার একটা মেয়ে হয়, এবং আমার ওই মেয়েটাও দেখতে শুনতে মাশাল্লাহ অনেকটাই সুন্দর হয়, অনেক কিউট হয়। এবং দুর্ভাগ্যবশত মেয়েটা হওয়ার কয়েকদিন পরেই, 20 থেকে 25 দিন পরে আমার এই মেয়েটা মারা যায়। হঠাৎ করে, কোনো কারণ নাই, কিছু নেই, হঠাৎ করে মারা যায়। এবং এই মেয়েটা মারা যাবার পরে আমি খুবভাবে ভেঙে পড়ি, এবং ভেঙে পড়ি বলতে ও অনেকটা ভেঙে পড়ে। বাট আমার নেশার টাকা লাগবে, আমি পুনরায় আবারও টর্চার করতে থাকি, আমার টাকা লাগবে। ও কিন্তু ওই বাড়িতে গেলেই টাকা পায়। ধরেন ও যখন বাড়িতে যাচ্ছে, ওর বাবার তো অনেক ব্যবসা বাণিজ্য আছে, বিভিন্ন জায়গায় টাকা আছে, এখান থেকে ওইখান থেকে ও কেমনে 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 টাকা ম্যানেজ করে কিন্তু নিয়ে আসতেছে। এভাবে যাচ্ছে, এলাকাতে যাচ্ছে, এলাকা থেকে টাকা নিয়ে আসতেছে। আমি আবার আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থানের মধ্যে চলে গেলাম, ভালোর মধ্যে আছি। এমন করতে করতে পুনরায় আবারও বেবি কনসেপ্ট করলো। এবার আবারও বেবি কনসেপ্ট করলো। এবার বেবি কনসেপ্ট করার পরে আমাকে একইভাবে আগে যেরকম বেবিটা হওয়ার পেটে আসার পরে এক কথা বলছে, এখনও সেম একই কথা বলতেছে। আমি বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে আমি একটু একটানা থাকবো, এসে যেমনি পারি বাবার কাছ থেকে বুঝে টুঝে একটু বেশি টাকা নিয়ে আসবো, এরপরে তুমি আর আমারে পাঠাইও না। আমি যে ঠিক আছে পাঠাবো না। এবার সে পাক্কা 1.5 মাস পরে আসছে খুলনা থেকে। 1.5 মাস পরে আসার পরে এবার একটু মোটা অঙ্কের টাকা নিয়ে আসছে, তাও প্রায় 1.5 লাখ টাকার মতো হবে। আমার বলে এই টাকাটা নিয়ে আসছে, এটা দিয়ে তুমি আপাতত নেশা করো, বাট আমার আর বাড়িতে পাঠাও না, কারণ আমার বেবিটা নষ্ট হয়ে যাবে। এর আগে এরকম যাতায়াত করার কারণে যাতে আমার বেবিটা নষ্ট হয়েছে, এবার যাতে বেবিটা নষ্ট না হয়। এবার সে অনেক ডাক্তারি ট্রিটমেন্ট নিচ্ছে, ওর মায়ের সাথেও ফোনে কথা বলতেছে, ওর মাও মেবি টাকা টুকা দিতেছে, এরকম একটা অবস্থা। একটা পর যতক্ষণ ডাক্তারের কাছে যায় বা করে, এবার আমার একটা পুত্র সন্তান হয়, ছেলেটা হয়। ছেলেটা হওয়ার কয়েকদিন পরে আমার হঠাৎ করে টাকার প্রয়োজন হয়, মানে আমি নেশার টাকা শেষ হয়ে যায়। আমি বলি তুমি যাও টাকা নিয়ে আসো। ও আমাকে বলে আমি যাবো না। তা আমি ওর গায়ে হাত তুলে, যাও তুমি টাকা নিয়ে এসো। টাকা আনবা না কেন? তুমি টাকা নিয়ে আসো, টাকা আনতে হবে, আমার টাকা লাগবে। ও আমাকে বলে আমার এরকম শরীরের অবস্থা, আমি যাতায়াত করতে পারবো না। আমি বললাম তোমার বাচ্চা হয়েছে আজকে প্রায় 3 মাসের মতো হয়ে গেছে, এখন গেলে সমস্যা কি, তুমি চাও। আমি একরকম ওর গায়ে হাত তুলি, ওরে টাকার জন্য পাঠাই। এবং টাকার জন্য পাঠাইলে পরে ও এবার গিয়া হঠাৎ করে ফোনটা বন্ধ করে দেয়। আমার 3 মাসের কিন্তু দুধের বাচ্চা, মোবাইলটা বন্ধ করে দেয়। যখন মোবাইলটা বন্ধ করে দেয়, বাচ্চাটা তখন মাত্র 3 মাস, একটু মায়ের দুধ খায়। তো আমার যে বাড়িওয়ালা ছিল এবং বাড়িওয়ালি ছিল, তাদের তো সন্তানাদি ছিল না, যার জন্য তারা আমার বাচ্চাটারে গরম দুধ টুধ এটা ওইটা খাওয়া কোনো রকমে ওই বাড়িওয়ালি আমার বাচ্চাটার অনেক আদর করতো, সে আমার বাচ্চাটা দেখাশোনা করতেছে। এভাবে ও আর আসতেছে না, মোবাইল ফোনও বন্ধ। তো মোবাইল ফোন বন্ধ থাকার পরে ওর বাড়ির ঠিকানাও কিন্তু আমি ওভাবে জানতাম না। পরে কাবিনের পেপার থেকে ওর বাড়ির ঠিকানা আমি বের করি। বাড়ির ঠিকানা বের করার পরে আমি ওর বাড়িতে যাই, এবং যাওয়ার পরে বাইরের লোকের মাধ্যমে আমি ইনকোয়ারি করে খোঁজখবর নিয়ে জানতে পারি ও বাড়িতে আসে নাই। এবং এটাও শুনে আমি অবাক হয়ে যাই, ও নাকি দীর্ঘ আজকে প্রায় 3 বছরের মতো বাড়িতে আসতেছে না। মানে ওই যে আমার সাথে একবার পালিয়ে গেছে ঢাকাতে, আমার কাছে পালিয়ে যাওয়ার পরে ও একবারও বাড়িতে আসে নাই। কিন্তু ও আমাকে বলতো যে আমি বাড়িতে যাচ্ছি, টাকা আনতেছি, বাড়িতে যাচ্ছি, টাকা আনতেছি, এগুলোই আমাকে বলতো। কিন্তু ও মূলত বাড়িতে যাইতো না। আর ওর বাবা ওকে 1 টাকাও দেয়নি। মাঝে মাঝে শুধু ওর মা ওর সাথে ফোনে টুকিটাকি কথা বলতো, কিন্তু টাকা দিত না। এবং ওর পারিবারিক অবস্থাও কিন্তু খুব যে ভালো তা না। আমাকে যেরকমটা বলেছিল ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, ওর বাবার অনেক টাকা ঢুকা আছে, ও বিত্তশালী পরিবারের মেয়ে, আসলে কিন্তু তা না, ও মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে। তাহলে ও টাকা কোথায় পাইতো? এবং এখন কোথাও বা উধাও হয়ে গেল হঠাৎ করে। আর আমার সন্তানটাও তখন খুব খারাপ অবস্থা, ওরে আমি তখন খুঁজতেছি। একে তো আমার কাছে নেশার টাকা না, আমি নিজে চলতে পারতেছি না, তারপরে আবার ওর কোনো সন্ধান পাওয়া যায় না। এর ভিতরে আবার অনেকগুলো প্রশ্ন মাথার ভিতরে যে ও যে 1.5 মাসের জন্য চলে যেত, 1 সপ্তাহের জন্য চলে যেত, 3 দিনের জন্য যেত, আসলে কোথায় থাকতো এবং এই টাকাও কোত্থেকে আনতো? আমাকে কোনো সময় 1 লাখ, কোনো সময় 1.5 লাখ, কোনো সময় 30,000 40,000 করে টাকাই না আমাকে দিত। এই টাকাগুলো কোত্থেকে আনতো? আমি কোনো কিছু আসলে বুঝতে পারতেছি না। ওরে আর খুঁজেই পাচ্ছি না। ও নাই, টোটালি নাই। না থাকার পরে একটা পর্যায়ে আমি তখন ওই যে আগে গার্মেন্টসে চাকরি করতো, ওই গার্মেন্টসের কিছু মেয়েদের সাথেও মাঝে মাঝে ফোনে কথা বলতে দেখতাম। আমি ওখান থেকে একটা মেয়েরে আমি তখন ধরি, স্মৃতি নামের মেয়েটারে ধরে আমি তখন বলি, আপু এই ঘটনা ওর তো পাওয়া যাচ্ছে না। তো
পরে আমার বলে, ভাইয়া আপনার বউ ভালো না, আপনার বউকে ছেড়ে দেন। তুমি বলে, আমার বউ ভালো না মানে আমার বউকে ছেড়ে দিব মানে তুই কী বলতেছো? পরে বলে, আপনার বউ পতিতালয়ে যাইতো, আবাসিক হোটেলে যাইতো। কি বলো, আমার বউ আবাসিক হোটেলে যাইতো? কোথায় যাইতো? বলো, অমুক হোটেলে যাইতো। এবার আমি যখন বিশ্বাস করি না, মেয়েটা আমাকে প্রমাণ পর্যন্ত দেখে এবং তার মোবাইলে অনেকগুলো প্রমাণ পর্যন্ত আমি পাই যে স্মৃতি আসলে আরশি আসলে ওইখানে যাইতো, ওই হোটেলটাতে যাইতো। আমি তখন ক্লিয়ারলি বুঝতে পারি, ও যে বলতো আমি বাড়িতে যাচ্ছি টাকা আনতেছি, আসলেও বাড়িতে যাইতো না, ওই হোটেলে যাইতো। এবং ওই হোটেলে ও খুব বিত্তশালী লোকদের কাছে যাইতো, সেখান থেকে অনেক টাকা পাইতো। ধরেন 1.5 মাসের জন্য চলে যেত, 1 সপ্তাহের জন্য চলে যেত। আমারে বলতো আমি বাড়িতে যাচ্ছি, আমার আব্বা আম্মার কাছে যাচ্ছে টাকা আনার জন্য। আসলে টাকা আনার জন্য ঠিকই যাইতো, তবে ওর আব্বা আম্মার কাছে যাইতো না, যাইতো খারাপ কাজ করার জন্য হোটেলে। তো এটা তো আমি ওকে পাঠাইছি, আমি তো তখন আমার নিজের ভিতরে এই জিনিসগুলো অনুসূচিত হতে থাকে যে কী ব্যাপার, আমি কেন এরকমটা করতেছি। বা আমার ভিতর তখন আমি একটা নতুন মানুষে রূপান্তরিত হয়ে যাই। মানে আমার ভিতর যে একটা অমানুষ ছিল, সেটা আস্তে আস্তে করে আমার সন্তানের মুখের দিকে তাকাই। সব কিছু তাকানোর পর আমি আস্তে আস্তে চিন্তা করতেছি যে আমি তো নিজেই আমার বউয়ের জীবনটা নষ্ট করছি, আমার জন্য আমার বাবা মায়ের জীবনটা নষ্ট হয়ে গেল। আমি আমার বাবা মায়ের কাছ থেকে চলে আসলাম, আমার নানা নানি এত গর্ব করে এত ভালোবেসে আমাকে নিয়ে আসলো, অথচ আমার জন্য সেই নানা নানি পর্যন্ত তার ছেলের কাছে অপমানিত হলো। আমার মামির সংসারটা আমি ভেঙে দিলাম, মামিকে নিয়ে আমি আসলাম, এবং এতে আমার মামা কতটা অপমানিত হলো। একইভাবে আমি আশা নামের একটা মেয়ের জীবন, একটা বিত্তশালী সম্মানিত একটা কোটিপতি পরিবারের মেয়েকে আমি রাস্তার বেশ্যা বানিয়ে দিলাম। একইভাবে আমি এ পর্যন্ত হাজার হাজার মেয়ের কাছ থেকে টাকা নিয়েছি, এবং এত পরিমাণের দোষ আমি করেছি, যত অন্যায় আমি করেছি, এই সব কিছু তখন আমার চোখের সামনে ভেসে আসতে শুরু হলো। আমি নিজের ভিতরে থেকে আমি নেশায় আমার নিজের চুল আমি টেনে ছিঁড়ে ফেলতাম, মাথার চুল আমি টান দিয়ে ছিঁড়ে ফেলতাম, তারপরও নেশা আমি টান দিতাম না, নেশা আমি করতাম না। এরকম করতে করতে আমি তখন আরশিকে খুঁজতে শুরু করি। আমার একটাই টার্গেট, আমি কোথাও যদি আরশিকে পাই তবে সব কিছু ভুলে আমি তাকে নিয়ে সংসার করব। আর কোনো রকমের হিংসা, বিদ্বেষ, কষ্ট বা নেশার টাকার জন্য আমি আর তাকে প্যারা দিব না। এরকম করতে করতে আমি তখন অন্ধকার মহলে তাকে খুঁজতে থাকি, পতিতালয়ে বিভিন্ন জায়গায়। এরকম করতে করতে গোপন সূত্রে একটা খবর পাই, আরশিকে আটকিয়ে রাখা হয়েছে। যে কোনো একটা জায়গায় আরশিকে আটকায় রাখা হয়েছে, আরশি এখানে আর কাজ করবে না, এই কাজ ছেড়ে দিবে, এটা বলার পরে ওকে আটকিয়ে রাখা হয়েছে যে কোনো একটা জায়গায়। তখন যোগাযোগ করতে করতে জানতে পারি ও এই জায়গায় আছে। আমি একবার ভাবছি আইনের আশ্রয় নিব, তো আমি চিন্তা করছি আইনের আশ্রয় নিয়েও তো লাভ নেই, কারণ আইনের আশ্রয় নিলে এগুলো যখন ইনকোয়ারি হবে তখন জানতে পারবে যে আরশি অনেক মাস ধরে, অনেক বৎসর ধরে এই জায়গার ভিতরে আছে। তো এটা তো আইনের আশ্রয় নিয়েও কিছু হবে না। আমি তখন আস্তে আস্তে করে ওকে এখান থেকে বের করার জন্য চেষ্টা করি। একটা দালালের সাথে তখন আমার কন্ট্রাক্ট হয়, ওরে আমি বলি যে আমার বউরে এখান থেকে তুই বের করে এনে দিবি, যে জায়গায় আসে ওইটা ডিটেলসে বলতে চাই না, কারণ ওটা প্রায় অনেকেই চিনবে, এমন একটা জায়গায় ওকে রাখা হয়েছিল। পরে ওই জায়গাটা থেকে আমি ওকে বের করতে পারবো না, কারণ ওই জায়গায় আমি ঢুকতেও পারবো না। ওই জায়গায় যারা ঢুকতে পারবে ওইখানকারে কাজ করা একটা ছেলেকে আমি তখন কন্ট্রাক্ট করলাম যে তুই আমার বউরে যেভাবে পারিস ওখান থেকে বের করে এনে দিবি, তোরে কত টাকা দেওয়া লাগবে। ও আমার বলে আমার 5 লাখ টাকা দিতে হবে, আমি এখান থেকে বের করে এনে দিব। আমি বললাম দেখ, আমি তো 5 লাখ টাকা দিতে পারবো না, আমার কাছে এত টাকা নেই, আমি গরিব মানুষ। ও বলে আপনার বউ এখানে আসছে কেন? এখানে তো কোনো গরিব মেয়েরা আসে না, এখানে তো কোটিপতির মেয়েরা আসে, আর আপনার বউ অবশ্যই কোনো না কোনো লোভে পড়ে আসছে, দেন তারা আটকায় ফেলছে। এখানে এরকম অনেক মেয়েরা আটকায় ফেলে, যারা এখানে আসে 1 মাস, 1.5 মাস, 1 বছর, 1.5 বছরের কাজ করে, এবং যখনই তারা এখান থেকে বুঝতে পারে যে মেয়েটা এখান থেকে চলে যাবে, এখানে আর আসবে না, আর এই মেয়েটা তখন ওই জায়গার অনেক গোপন কথা জেনে যায়, অনেক ধরনের গোপন কথা জেনে যায়, যার জন্য যখনই তারা বুঝতে পারে যে মেয়েটার এখানে আসবে না, কাজ করবে না, তখনই তারা মেয়েটাকে আটকায় ফেলে, এবং এখানে আটকায় মেয়েটারে একদম মরণ পর্যন্ত এখানেই তারা রেখে দেবে, মানে যৌবন শেষ হওয়া পর্যন্ত এখানে রেখে দেবে। এরপরও যখন ছাড়বে, এমন অবস্থা করে ছাড়বে এই মেয়ে যাতে বাইরে গিয়ে মুখ খুলতে না পারে, মুখ খোলার কোনো রাস্তা থাকবে না। আর বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে মেরে ফেলা হয়, বাঁচিয়ে রাখা হয় না, বিদেশে পাচার করে দেওয়া হয়। আমি তখন বললাম যে কোনো কিছুর বিনিময় হোক আরশিকে আমার এখান থেকে ফিরে আনতে হবে। আমি তখন ছেলেটার সাথে দাম দর করতে করতে শেষ পর্যন্ত 3 লাখ টাকায় ছেলেটা রাজি হলো যে 3 লাখ টাকা দিলে ও আরশির এনে দিবে। এখন আমি 3 লাখ টাকা কোথায় পাবো? 3 লাখ টাকা কোথায় পাবো? একদিন হঠাৎ করে আমি বাড়িওয়ালার কাছে গেলাম, বাড়িওয়ালা আন্টিরে যাই দেখতেছি আমার মেয়েটারে, উনি আমার ছেলেটারে উনি হচ্ছে দুধ খাওয়াচ্ছে, আপনার মানে কোটার ভিতরে ঢুকিয়ে ফিটারের মাধ্যমে দুধ খাওয়াচ্ছে। আমি তখন গিয়ে বললাম যে আপনি তো বাচ্চাটারে এত আদর করলেন, বাচ্চাটারে মাফ করে দেন, আমি বাচ্চাটারে বিক্রি করে ফেলবো ডিরেক্টলি।
উনি আমার বলতেছে, মা কী বলো, বাচ্চা কেন বিক্রি করবো? আমি বলি, আমার বউ অসুস্থ, আমার বউ খুলনাতে, আমার বউ হসপিটালে, ওর অপারেশন করতে হবে, আমার 3 লাখ টাকা লাগবে। তো আমি একটা হসপিটালে কথা বলছি, সেখানে আমার বাচ্চাটারে বিক্রি করে দিব। উনি বলে, এরকম নিষ্পাপ দেখতে এত সুন্দর একটা বাচ্চাকে তুমি 3 লাখ টাকা বিক্রি করে দিবা? 3 লাখ টাকা তোমার আমি দিব, বাচ্চাটা আমাকে দিয়ে দাও। আমি বলে, আপনি আমার 3 লাখ টাকা দিবেন? তাহলে দেন, আমার বাচ্চারা যদি আপনার কাছে থাকে তাহলে তো কোনো সমস্যা নাই, দেন, আপনি আমার 3 লাখ টাকা দেন। উনি তখন ওনার হাজব্যান্ডের সাথে কথা বলো, ওদের নিজেদের বাড়ি আছে ঢাকাতে, ওরা অনেক টাকার মালিক। মুহূর্তের মধ্যে ওনার হাজব্যান্ড ব্যাংক থেকে উঠে আমাকে 3 লাখ টাকা এনে দিল। বলো, ঠিক আছে, এই টাকাটা নিয়ে যাও, কিন্তু খবরদার কখনোই আমার বাচ্চার কাছে আসবা না, বা এই বাচ্চার খোঁজ খবর নিতেও আসবা না। আমি বললাম, ঠিক আছে। উনি আমাকে বাসাও ছেড়ে দিতে বললো, আমি তখন বাসাও ছেড়ে দিলাম। বাসাটা ছেড়ে দিয়ে ওই 3 লাখ টাকা নিয়ে আমি তখন ওই দালালের শরণাপন্ন হলাম এবং তারে বললাম যে, ঠিক আছে, তুমি অমুক জায়গায় নিয়ে আসবা, আমি তোমাকে টাকা দিব। ওই হোটেলেরই পিছনে রাত 3টা বাজে ও আমার বউকে নিয়ে আসে। আসার পরে আমার বউর অবস্থা তখন খুব খারাপ থাকে, ওকে নেশা করায়, নেশা করলেও মাতালের মতো ঘুরতে থাকে। আমি ওখান থেকে ওকে অনেক কষ্ট করে বের করে 3 লাখ টাকা ওই ছেলেটাকে দিয়ে ওখান থেকে তাকে বের করে আমি সিএনজি করে আরেকটা বাসা ভাড়া করি, সেখানে তাকে নিয়ে যাই। এবং সেখানে নিয়ে যাওয়ার পরে চিন্তা করেন 18 ঘন্টা পরে সে ঠিক হয়। কি পরিমাণে নেশা থাকে কটারও হয়। তাকে আমি ঠিক করার পরে আমি হসপিটালে ভর্তি করি। দীর্ঘ 1 সপ্তাহ হসপিটালে থাকে। মোটামুটি একটু সুস্থ হওয়ার পরেও বাসায় এসে বলে, আমার বাবু কোথায়, আমার ছেলে কোথায়? আমি বললাম, তুমি কই গেছিলা? তুমি আমার সাথে এরকম করে মিথ্যে বললা, এরকমভাবে তুমি আমাকে ধোকা দিলা। তুমি আমারে বললা তোমার বাবার কাছে যাও টাকার জন্য, আসলে তুমি এই জায়গায় যাইতা? ও আমারে বলে, তোমার কি মনে হয় আমি তোমাকে কতভাবে বুঝিয়েছি? আমার পরিবার আমাকে 3 বেলা খেতে দেয় না, খাবার খেতে গেলে আমাকে মারে। আমি কেন আমার স্বামীকে বাদ দিয়ে তোমার সাথে প্রেম করেছি? এজন্য বাবা মা আমাকে খাবার পর্যন্ত দেয় না। যে বাবা মা তাদের মেয়েকে দুমুঠো খাবার দিত না, সেই বাবা মার কাছে টাকার জন্য গেলে কি তারা আমাকে টাকা দিত? আমি গার্মেন্টসে চাকরি করার সুবাদে এরকম একটা লাইনের সন্ধান পেয়েছি, বাট আমি সেই সময় যাই নাই। কিন্তু যখন তুমি নেশার টাকার জন্য আমাকে দিনের পর দিন মারতা, দিনের পর দিন অত্যাচার করতা, টর্চার করতে, এটা নিতে না পেরে শেষ পর্যন্ত আমি এটা শরণাপন্ন হয়েছিলাম এবং তাদের কাছে গিয়েছিলাম। একটা সময় তাদের সাথে দরদাম নিয়ে, টাকা পয়সা নিয়ে তারা বুঝতে পারে আমি এখানে আর কাজ করবো না, বেরিয়ে যাব। আমি চিন্তা ভাবনা করছিলাম ওখান থেকে আমি বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আমার মেয়েটাকে নিয়ে আমি দূরে কোথাও, আমার ছেলেটাকে নিয়ে আমি দূরে কোথাও চলে যাবো, আমি আর তোমার কাছে আসবো না। কিন্তু ওরা বুঝতে পারে যে আমি ওদের এখান থেকে চিরতরে চলে যাচ্ছি, যার জন্য ওরা আমাকে আটকায় ফেলে। আমার বাবু কোথায়? আমি বললাম, হ্যাঁ, ওরা তোমাকে আটকায় ফেলে, শেষে আমি তোমাকে এইভাবে আমি তোমাকে উদ্ধার করে নিই ওখান থেকে। আমাকে বলে, তার মানে আমার বাবুটাকে তুমি ওইখানে দিয়ে দিছো? আমি বললাম, হ্যাঁ। এছাড়া আমার কাছে কোনো রাস্তা খোলা ছিল না। আমার কাছে যে বাংতি কিছু টাকা ছিল, এই টাকা দিয়ে আমি তোমাকে ওখান থেকে বাঁচাইতে পারতাম না, যার জন্য আমি এটা করেছি। বউ, তুমি বিশ্বাস করো যে নেশা তোমাকে আমার কাছ থেকে আলাদা করে দিয়েছে, যে নেশা আমাকে আমার কাছ থেকে, আমার কোল থেকে, তোমার কোল থেকে তোমার সন্তানকে কেড়ে নিয়েছে, যে নেশা আমাকে আমার পরিবার থেকে আলাদা করেছে, আমাকে আমার ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে আলাদা করেছে, আমি সেই নেশা ছেড়ে দিয়েছি। আমি কোনো নেশা করি না, আমি কোনো নেশার জগতে নাই, আমি সম্পূর্ণ নেশার কাছ থেকে আলাদা। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। চলো আমরা সংসার করি, ইনশাল্লাহ আমাদের ঘরে আবারও সন্তান হবে এবং সেই সন্তান হলে পরে আমরা সেই সন্তানকে আদর যত্ন করে বড় করবো। আমি চাকরি করবো, তোমাকে আর এই খারাপ রাস্তায় যেতে হবে না। পরে আমরা একটা ঘর ভাড়া করি, ঘর ভাড়া করে সেই ঘর ভাড়ার মধ্যে আমি তখন উঠি। ও প্রতিদিন আমার মেয়েটাকে, মানে আমার ছেলেটাকে স্বপ্নে দেখতো, বলো ওরা আমি স্বপ্নে দেখছি, আমার জন্য কাঁদতেছে, আমি একটাবার আমার বাবুটারে কোলে নিতে চাই, তুমি একটু যাও না, গিয়ে ওনার সাথে কথা বলো। পরে আমি আমার বউকে নিয়ে একদিন ওই বাড়িওয়ালার কাছে যাই। বাড়িওয়ালার কাছে গেলে পর আমার বাবুটা তখন কান্না করে ঘরের ভিতরে। আমার বউ তখন বলে, দেখেন আমি বাচ্চাটার একটু দুধ খাওয়াই, দুধ খেয়ে দিয়ে চলে যাব, সমস্যা নাই। বলে, আচ্ছা ঠিক আছে, যাও দুধ খাওয়াও। পরে ও ওর ছেলেটারে কোলে নিয়ে বুকের দুধ খাওয়ায়। মহিলাটা আমাকে বলে, জানো কোনোভাবেই বাচ্চার কান্না থামানো যাচ্ছিল না, বাচ্চাটা মনে হয় মরে যাবে, এমন একটা অবস্থা হবে। যেহেতু বউকে দুধটা খাওয়াইছে, বাচ্চাটা একটু ভালো হয়েছে, তোমার বউরে নিয়ে মাঝে মাঝে আইসা আমার বাচ্চাটার একটু দুধ খাওয়াই যায়। তো প্রতিদিনে আমি তখন আরশিরে নিয়ে ওই বাড়িতে যাইতাম, দুপুরবেলা যাইলে আরশি দুধ খাওয়াইতো, বাচ্চাটা একটু ভালো থাকতো, আবার দিয়া চলে আসতো। এভাবেই সপ্তাহখানিক 15 দিন পরে যাতায়াত করতে করতে বাড়িওয়ালা বলতেছে, একটা কাজ করো, তোমরা বাইরে থাকার দরকার নেই, তুমি তোমার আগের ঘরে আবার চলে আসো। আমি তখন আরশিকে নিয়ে পুনরায় ওই বাড়ির মধ্যে আবারও চলে আসি। ওই বাড়ির মধ্যে আমি আবারও থাকতে শুরু করি এবং আরশি তখন গিয়ে ছেলের দুধ খাওয়াইতো, ছেলের সেবা করতো, ছেলের যত্ন করতো, মানে নিজের ছেলের মতো করে আরশিকেও বড় করতে শুরু করে। দীর্ঘ 1 বছর ওখানে কেটে যায়। 1 বছর পরে আমার সন্তানটা মোটামুটি অনেকটা বড় হয়, কিন্তু আরশির ঘরে আর কোনো সন্তানাদি হয় না। ওই যে ও যেখানে ছিল সেখানে তাকে এমন কিছু ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, এমন কিছু মেডিসিন ফোর্স করা হয়েছিল যেগুলো তোর মাতৃত্ব নষ্ট করে ফেলে। এরপরে
আমার সন্তানরা যখন একটু একটু বড় হয়, যে বাড়িওয়ালা তারা ছিল, তারা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে বাড়িওয়ালা আমার হাত ধরে বলে, আমার তো এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই, নাই ভাই, নাই বোন, নাই কোনো সন্তান আদি। আমরা যদি মরে যাই তাহলে তো আমাদের কবরের কাছে যাওয়ার মতো কেউ নেই। তোমার সন্তানটাকে আমরা সবাই মিলে বড় করব। আমি মৃত্যুর পরে, আমার ওয়াইফ মৃত্যুর পরে তোমার সন্তানটা যেন আমার কবরের কাছে গিয়ে হাত তোলে। আমি তখন ওই ভাইটাকে বুকে ছড়িয়ে দিলাম বাড়িওয়ালাকে। বাড়িওয়ালার সাথে এখন আমাদের সম্পর্ক এতটাই ভালো, আমার কোনো কামাই রুজি করা লাগে না, কোনো কাজ করা লাগে না। মাস শেষে যে টাকা বাড়িওয়ালা ভাড়া পায়, মানে বাড়ি থেকে যে ভাড়া উঠায়, তার বেশিরভাগ টাকাই আমার কাছে থাকে। আমি এখন নিজ দায়িত্বে পুরো বাড়ির ভাড়া উঠাই, আমি উঠাই। উনি বলে, তুমি খরচ করে যেটা থাকে সেটা আমাকে দিও। আমি খরচ বরচ করি। বাড়িওয়ালার সাথে এখন আমার সম্পর্ক রক্তের ভাইয়ের মতো। আমরা একই বিল্ডিংয়ে থাকি, একই জায়গায় থাকি। বাড়িওয়ালা আমাকে বলে, আমার যদি কিছু হয়ে যায়, তোমার সন্তান যদি বড় হয়, আমি আমার বাড়িটা তোমার সন্তানের নামে লিখে দিব, এবং তোমরা সবাই মিলে আমার আর আমার ওয়াইফের কবরের কাছে গিয়েও। আল্লাহ আমাকে এখন এমন সুখী একটা জীবন দিয়েছে ভাই, যে সুখের বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। আজ আমরা এতটাই সুখী, আমাদের কোনো অভাব নেই, কোনো অনটন নেই, আমরা এখন অনেক ভালো আছি। আমি আর কখনো গ্রামে যাইনি, আমার বাবা মায়ের সাথে কোনো যোগাযোগ করিনি, কারোর সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমার নানা নানি মারা গেছে, তাদের কবরে মাটি দিতে যাইনি। দাদি মারা গেছে, দাদির কবরে মাটি দিতে পারিনি। আব্বা আম্মা এখনও বেঁচে আছে, এবং তাদের কাছে আমি আর কখনোই যাই না। আমি যাদের সাথে আছি, ওই বাড়িওয়ালা আর বাড়িওয়ালির সাথে আমার জীবনটা অনেক ভালোই কাটতেছে। হয়তো বাকি জীবনটা আমার এখানেই কেটে যাবে। আমার সন্তানের মাধ্যমে আমি একটা নতুন পরিবার পেলাম, সুখে থাকার একটা স্থায়ী ঠিকানা পেলাম। আপন ভাই, আমার বউ আপনার গল্পগুলো শোনে আজকে অনেক বছর ধরে, এবং ওর মাধ্যমে আমি আপনাকে পাওয়া এবং আপনার কাছে আমার দুঃখের কথাগুলো বলা। আমার এই গল্পটার মাঝে অনেক খারাপ কথাবার্তা আছে, এবং আমার ওয়াইফের অনেক বাজে কথাবার্তা আছে। এই জন্য আপনি যদি পারেন নাম ঠিকানা হাইড করে আমাদের গল্পটা প্রচার করবেন। আমাদের নাম ঠিকানাগুলো ঠিকমতো দিয়েন না, যাতে আমাদের কেউ চিনতে না পারে। আপন ভাই, আমি এখন অনেক ভালো আছি, আমার সন্তান ভালো আছে, আমার যে বাড়িওয়ালি তারাও ভালো আছে। আমাদের সবার জন্য আপনি দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ রংপুরের ভাই শরীফের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শোনার জন্য। আমরা অনেকেই চেষ্টা করি আমাদের জীবনটাকে খুব সুন্দর করে সাজানোর জন্য, কিন্তু দেখা যায় আমরা যেমনটি চিন্তা করি তেমনটি কোনোভাবেই পারি না। আবার অনেক সময় চিন্তা করি জীবন নিয়ে কোনো কিছু ভাবিই না, কিন্তু এলোমেলো জীবনটাও কেউ একজন এসে হঠাৎ করে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া যায়। আসলে সত্যিকার অর্থে কি জানেন, আমাদের জীবনটা হচ্ছে একটা পালতোলা নৌকার মতো। বলছি এই কারণ বাতাস যেদিক থেকে আসে নৌকা কিন্তু সেদিকেই যেতে শুরু হয়, নৌকা কিন্তু সেদিকেই যায়। তো সেজন্য আমার কাছে মনে হয় যে আমাদের জীবনটা হচ্ছে পালতোলা নৌকার মতো। এই জীবনে আমরা যতই সাজানোর চেষ্টা করি, আসলে সৃষ্টিকর্তা যেমন করে চায় জীবনটা তেমন করেই কাটে। এই জন্য যতটুকু চাওয়ার ততটুকু সৃষ্টিকর্তার কাছে চান। আপনি ঠিক যতটুকু পাবেন ওই মহান রাব্বুল আলামিনের কাছে পাবেন, দুনিয়ার কারো কাছে নয়। দেখেন, নেশাগ্রস্ত খারাপ বদ মেজাজি একটা ছেলে শরীফ, অথচ আজকে এমন একটা জীবন আসছে। ওনার ছবি যখন আমাকে দেখলাম, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, মানে দেখলে মনে হয় যে আল্লাহর কোনো একটা পীর। এত খারাপ মানুষকে আল্লাহ এতটা ভালোর পথে আনতে পারে, এবং আল্লাহ চাইলে কি না করতে পারে, এই গল্পটাই তার জ্বলন্ত প্রমাণ। এই জন্য সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখুন। আপনি এটা কখনোই ভাববেন না যে আল্লাহ আমাকে মাফ করবেন, আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আমি এত পরিমাণের অপরাধ করে ফেলেছি, ক্ষমা চাওয়ার মতো কোনো জায়গা আমার নাই। না, রাব্বুল আলামিন বলেছে পৃথিবী পরিমাণ অপরাধ আপনার তিনি ক্ষমা করে দিবে, বিনিময়ে এক ফোঁটা চোখের পানি আপনি তার কাছে গিয়ে ফেলেন, তিনিই ক্ষমা করতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ থাকার প্রত্যাশা আমি এখন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনার সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।